বিপিএড হোস্টেলে যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের সতীর্থদের তাড়াতাড়ি জয়েন হতে বলো। আমাদের অধ্যক্ষ মহাশয় ইতিমধ্যে জয়েন করেছেন পুরো আমাদের আজকের মুখ্য আলোচক, পূর্ববর্তী মুখ্য আলোচক, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় থেকে আগত সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকেই যথাযোগ্য স্থানে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের 58তম পর্ব আমরা শুরু করতে চলেছি। আমাদের এই সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন এর চালিকা শক্তি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, যার নির্দেশনায় আমাদের একটু একটু করে আমরা এগিয়ে চলেছি। আমরা আজকে 58তম পর্বে উপনীত হয়েছি। প্রতিটি এপিসোডের স্বাগত ভাষণ আমাদের চালিকা শক্তি ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের হাত দিয়ে হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আনমিউট করে আজকের স্বাগত ভাষণ দিন। নমস্কার স্যার, প্রণাম। নমস্কার। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন সেবা ভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে আলাপন শারীর শিক্ষার বিকাশ, শারীর শিক্ষার বিস্তারে আমরা শুরু করেছি। এই আলাপনের পূর্ববর্তী যারা বিশিষ্ট বক্তা ডক্টর সুব্রত মল্লিক সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের দিনের বক্তা হিসাবে আমরা পেয়েছি ডক্টর সুপ্রিয় মণ্ডল মহাশয়কে, যিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছেন। ওনার সুচিন্তিত মতামত আমরা শুনে নেব এবং আশা করব আলাপনকে ওনার বক্তব্যের মাধ্যমে সমৃদ্ধ করবেন। ডক্টর সুপ্রিয় মণ্ডল সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। উনি একজন বিশিষ্ট শারীর শিক্ষাবিদ, যার খ্যাতি, যার নাম সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে ছড়িয়ে আছে একজন বিশিষ্ট শারীর শিক্ষাবিদ হিসাবে। আই হার্টিলি ওয়েলকাম প্রফেসর ডক্টর সুপ্রিয় মণ্ডল স্যার। বক্তব্য দীর্ঘায়িত না করে ওনার সুচিন্তিত মতামত শারীর শিক্ষা সম্পর্কে এবং আজকের যা টপিক সেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শোনার জন্য। Once again, I welcome everybody on behalf of সেবা ভারতী মহাবিদ্যালয়। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার স্বাগত ভাষণের মাধ্যমেই আজকের 58তম পর্বের শুভ সূচনা হলো। আমি আজকের মুখ্য আলোচক ডক্টর সুপ্রিয় মণ্ডল মহাশয়কে ভিডিওটি অন করার জন্য অনুরোধ জানাই। আমার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে বর্তমান প্রজন্মের শারীর শিক্ষাবিদ ডক্টর সুপ্রিয় মণ্ডল সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আমরা হয়তো বা আমাদের ছাত্রছাত্রীরা হয়তো অনেকেই শারীরিকভাবে ওনাকে দেখেছেন। আমাদের মহাবিদ্যালয়ে ইতিমধ্যে একবার এসেছিলেন। উনি বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগে বর্তমানে কর্মরত অধ্যাপক হিসাবে। কিন্তু উনি এর আগে ওনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আমরা দেখি, এই খুব কম সময়ের মধ্যে উনি বিভিন্ন জায়গায় অধ্যাপনা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দায়িত্ব সহকারে কার্য করে গেছেন যথেষ্ট দক্ষতার সঙ্গে। উনি শারীর শিক্ষার ডক্টরেট ডিগ্রি এলএনআইপি গোয়ালিয়র থেকে এমডি সম্পন্ন করেছেন। উনি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাইড। উনি মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন এলএনসিপিই তিরুভান্দরাম থেকে কমপ্লিট করেছেন। উনি বিপিএড বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন।
শারীরশিক্ষা বিষয়ে অনার্স ডিগ্রি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন। এই সময় উনি 5 বার একাডেমিক মেরিট স্কলারশিপ বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং কেরালা ইউনিভার্সিটি থেকে ছিনিয়ে নিয়েছেন। উনি এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত এখন আছেন। এর ঠিক পূর্ববর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেদিনীপুর কলেজে দীর্ঘ 4.5 বছর অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, মেদিনীপুর কলেজ অটোনমাস মেদিনীপুর। তার পূর্ববর্তী সময়ে তিনি স্পোর্টস অফিসার হিসেবে বিড়লা গ্লোবাল ইউনিভার্সিটি ভুবনেশ্বরে 4 বছর ধরে কার্যরত ছিলেন। ঠিক তার পূর্বেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্যাল এডুকেশন এলএনআইপি এনইআরসি গুয়াহাটিতে আসামে উনি 1 বছর অধ্যাপনা করেছেন। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এছাড়াও গোয়া ইউনিভার্সিটিতে এবং এলএন ইউপি গোয়ালিয়র সেখানেও 1 বছর ধরে অধ্যাপনা করেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় উনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারের সায়েন্টিফিক সেশনের চেয়ার এবং কো চেয়ার সামলেছেন দায়িত্ব সহকারে। উনি 5 বার কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি ফিজিক্যাল এডুকেশন ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করেছেন। উনি ভলিবল বিশ্ববিদ্যালয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ফুটবল, চেস, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্তরে উনি পার্টিসিপেশন করেছেন। এছাড়া বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেমিনারে উনি 21টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বই এবং জার্নালে পাবলিশ করেছেন। এছাড়াও 19টি পেপার প্রেজেন্টেশন করেছেন। এছাড়াও উনি আমাদের আমরা মূল পর্বে চলে যাব স্যার, আপনাকে জাস্ট রিকোয়েস্ট করি, ঠিক আছে স্যার? দু এক কথা বলে নি স্যার, না বললেই নয়। এছাড়াও উনি আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সেন্টার মডারেটর হিসাবে বিভিন্ন সময় কাজ করেছেন এবং এখনো চলেছেন। এছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে বিএস এর মেম্বার হিসেবে উনি নিযুক্ত আছেন। পঞ্চানন বড়ভাই ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয়, ডেবরা থানা মহাবিদ্যালয়, মেদিনীপুর কলেজ, এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয়ে উনি বিএস হিসাবে কার্যরত করে চলেছেন নিরলস প্রচেষ্টা। এছাড়াও উনি এই যে আধুনিক প্রজন্মের একজন শারীরশিক্ষাবিদ হিসেবে যখন 2018 সালের প্যানেল লিস্ট বেরোয় তখন আমাদের কলেজ সার্ভিস কমিশনের উনি 1 নম্বর র্যাঙ্কে প্রাপ্ত করেছিলেন। এই রকম মহানুভব ব্যক্তিকে আমরা পেয়ে আজকে সত্যি গর্বিত। আজকে আর বেশি ওনার সম্পর্কে কথা না বলে আমরা বুঝে গেছি, ওনার সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। এইরকম মহানুভব একজন শারীরশিক্ষাবিদকে আজ আমাদের ছাত্রছাত্রীরা পেয়েছে। আমরা এবং আমাদের শারীরশিক্ষা বিভাগ তথা সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়, এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষারত। আর দেরি না করে আপনাকে অনুরোধ করব আনমিউট করে আমাদের ছাত্রছাত্রী সম্পর্কে আজকের বিষয় নিয়ে দীর্ঘায়িতভাবে আলোচনা করার জন্য। নমস্কার, ধন্যবাদ স্যার। নমস্কার, ধন্যবাদ কেশব স্যার। থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার, দেবব্রত স্যার। আশা করি আমি নিরাশ করব না, তবে বেশ কিছু শারীরশিক্ষাবিদ সবসময় শুনে ঠিক হজম হচ্ছিল না। আমি এখনো অধ্যাপনা করছি শারীরশিক্ষা নিয়ে এবং চেষ্টা করছি নিরন্তর। আজকের টপিকটাও তো ডিরেকশনে আছে, হজম হয়ে যাবে। তো চেষ্টা করছি শিক্ষা অর্জন করার আপনাদের সবার কাছ থেকে। স্পেশালি আজকে আমি অনেক টিচারদেরকে দেখছি, আমার টিচাররা আছেন, সিনিয়ররাও আছেন, বেশ কিছু স্টুডেন্টসরাও আছে। থ্যাংক ইউ আজকে যোগ দেওয়ার জন্য, এখানে যোগ হওয়ার জন্য। তো আর স্যারদের কাছে অনেক কিছু শেখার আছে, যে ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, এই বলেই আমি শুরু করব। তো আই হোপ আই এম ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল, কারণ এতক্ষণে বোঝা গেছে, আমি বুঝতে পেরেছি। I just want to share the PowerPoint. Is it okay? Is it visible? একটু আমাকে বলবেন আপনারা।
এখনো দেখা যায়নি। দেখা যাবে, খুব শীঘ্রই চলে আসবে স্ক্রিনে। তো আশা করি আজকে যে টপিকটা আছে, আমাকে কেশবদা বেশ কিছুদিন ধরে বলছিলেন, মানে সত্যি হার্টিলি সরি কি আগে আমি সময় দিতে পারিনি, কিন্তু সামহাও আজকে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছেছি। আর সব থেকে ভালো এটা কি টপিকটা খুব পার্টিনেন্ট আমার মনে হয়েছে, কারণ আমি ভাবছিলাম কি কোনটার উপরে বলা যাক বা বলা হোক। তো এই যে হিট ওয়েভ চলছে, স্কুল কলেজের ছুটি, আমার মনে হয় এই টপিকটা প্রয়োজন ছিল। তো তার জন্য যদিও আমার স্বল্প এর উপরে আমার expertise, I don't have that expertise, I am not fully expert in this, but still I'll try to share the things which I do have at my disposal. So hydration means this is just একটা feeling, I think it's visible না, দেখা যাচ্ছে তো এখন PowerPoint is visible, right? So it's the topic is euhydration strategies for athletes. Might be this term euhydration is known to many of us, and somehow few of us might be thinking what is this EU added in front of hydration. I'll try to keep the conversation bilingual, Bangla, English, Hindi. আমার মনে হয় বাই না ট্রাইলিঙ্গুয়াল রাদার, আমার মনে হয় হ্যাঁ বলা যায়, সেটা হলে আমাদের ছাত্রদের পক্ষে ভালো হবে। যতটা বাংলা বলা যায় ততটাই ভালো হয়, তাই তো স্যার? ঠিক আছে, তাহলে সেটাই চেষ্টা করব। তবে আর বিপিএড এ যে স্টুডেন্টরা আছো, যারা জয়েন করেছো ডিসপাইট অফ ইউর পরীক্ষা এন্ড অল, আমি জানতে পারলাম এখনই কেশবদার কাছ থেকে, সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার। সো এনিওয়ে দিস আজকের দিনে এই যে ইউহাইড্রেশন এই টপিকটা কেন নিয়ে আসা হলো, আমরা জানি আমাদের মানব দেহ, আমাদের শরীর, it's almost 60 থেকে 75% of our body mass is made up of water. আমাদের জল দিয়ে তৈরি হচ্ছে, জল দিয়েই আমরা জানি আমাদের দেহটা বেশিরভাগটাই জল দিয়ে, যেরকম পৃথিবী আমাদের বেশিরভাগটাই জল দিয়ে তৈরি, আমরা দেখতে পাই জল, সেরকমই আমাদের দেহ জল দিয়ে, পঞ্চভূতের মধ্যে জল নামক বস্তুটা দিয়েই বেশিরভাগ আমরা তৈরি। তো এই জন্য এটার আরো প্রয়োজন, কারণ যেরকম যেটা দিয়ে আমরা তৈরি সেটা সম্বন্ধে আমাদের জানা উচিত, সেটার কি প্রয়োজনীয়তা আছে। ইনফ্যাক্ট আমাদের যে বডি মাস আছে তার রাফলি 50 to 65% যেটা পিওর বডি মাস আছে, তার মধ্যে এটা জল তার মধ্যেও আছে। যদি ফ্যাট ফ্রি বডি মাসের কথা বলি, তাহলে বেশিটা আর ফ্যাট বডি মাসের মধ্যে আমাদের শরীরে দু রকম লিন বডি মাস আর ফ্যাট বডি মাস হয়। আমরা জানি একটা মেদযুক্ত ভর আর একটা মেদবিহীন। তো মেদটা যেটা আছে, ফ্যাটে আমাদের কম পার্সেন্টেজ অফ ওয়াটার থাকে, ওয়েরাস যেটা বাকি যে পার্টগুলো আছে, স্পেশালি আমাদের যেটা স্কিন বা ব্লাড, আমাদের ইন্টারনাল অর্গানস গুলো, যেগুলো ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে আছে, সেগুলোতে বেশি জলের পরিমাণ থাকে। যেরকম ফর এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, চামড়া 62%, whereas blood is the maximum one, 83%, and fat is the lowest one, 10 to 15% of our body is fat. My body's fat is made up of water. So এইভাবে আমাদের মাসপেশি 76% of our muscles, সেই আমরা যে ডোলে সোলে দেখাই, এই মাসলস আর মেড আপ অফ ওয়াটার। তো জল এরকমই একটা প্রয়োজনীয় জিনিস। Our brain is made up of around 80% of water. So water is very much needed. আর এগুলো খুব সিম্পল জিনিস, we all know কি what does the water do. এটা আমাদের মেটাবলিক ওয়েস্ট, গ্যাসেস, নিউট্রিয়েন্টস ইত্যাদি এগুলোকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। জল কি করে, একটা মাধ্যম, একটা বাহক হিসাবে কাজ করে, এগুলোকে নিজের সাথে নিয়ে যেতে, নিজের সাথে ঠিক জায়গায় পৌঁছে দিতে, ঠিক পরিবেশে ঠিক জায়গাতে যেখানে প্রয়োজন সেটা সেখানে পৌঁছে দেওয়ার। নিউট্রিয়েন্টস, মেটাবলিক ওয়েস্ট, সেইগুলোই হজম হওয়ার পরে যে নোংরাগুলো তৈরি হয়, সেই নোংরাগুলোকে বার করে দিতে সাহায্য করে। যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো থাকে আমাদের শরীরে, ইভেন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এন্ড অল দোজ গ্যাসেস এক্সচেঞ্জে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা নিভায়। এটা অ্যাক্টস অ্যাজ এ লুব্রিকেন্ট আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে যেগুলো আছে সেগুলোকে এক অপরের সঙ্গে ধাক্কা যেন না লাগে, সেগুলো যেন প্রোটেক্টেড থাকে সেটার চেষ্টা করে। জয়েন্টস গুলো, আমাদের বিভিন্ন যে জয়েন্টস গুলো আছে, অস্থি সন্ধি গুলো,
এই সন্ধিগুলোকে আমাদের যেন ঘষা না লাগে, ঘষা মাজা না হয়ে যায়, চোট আঘাত না লাগে, সেগুলো চেষ্টা করে। তো এরকম বিভিন্ন ফাংশনস আছে সেলের, কোষের, আমাদের সেলের শেপস এন্ড অল ইট ইউজ টু টেক কেয়ার অফ। আমাদের এই যে শরীরটা তো আমরা দেখছি কি এরকম, এই একজন কেউ এরকম এরকম গোল সোল, এরকম একটা এরকম, এই যা তৈরি আছে আমাদের শরীরটা, এ মেজর পার্ট ইট ইজ অ্যাকচুয়ালি ডিউ টু দি ওয়াটার, বিকজ বোন অলসো ইজ মেড আপ অফ ওয়াটার। বোনেরও অনেকটা জল থাকে দেখেছি আমরা আগে। আর মাসলস আর অলমোস্ট 80% মেড আপ অফ ওয়াটার অনলি। সো এই যে স্ট্রাকচারটা দিচ্ছে আমাদের শরীর, দ্যাট ইজ অলসো ডিউ টু ওয়াটার। সো সেফ সাইজ দিতে সাহায্য করে, অর্গেনস গুলো, ইন্টারনাল অর্গেনস গুলোকে কোশন দিতে সাহায্য করে। ইটস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এনার্জি প্রোডাকশনে, কারণ এটা আমাদের পরে আরো লাগবে কাজে। এটা এনার্জি প্রোডাকশনে আমাদের সাহায্য করে। আমরা যে কার্বোহাইড্রেট বলি, ফ্যাট বলি বা প্রোটিন বলি, যাই বলি, খাওয়া দাওয়ার যেগুলো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো, মেজর নিউট্রিয়েন্টস গুলো, সেগুলোকে হজম করতে, সেগুলো থেকে এনার্জিকে ডিরাইভ করতে, ওই যে সালোক সংশ্লেষণ, সরি, আমাদের এটিপি সাইকেল আছে, ক্রেব সাইকেল আছে, ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এনার্জি ট্রান্সপোর্ট সিস্টেম, সেখান থেকে এনার্জিটাকে ডিরাইভ করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখবো আমরা H2O ইনসার্ট হচ্ছে, তারপর গিয়ে সেই রিয়াকশনস গুলো হচ্ছে, তারপর গিয়ে সেই এনজাইমস গুলো কাজ করছে, সেই সেখান থেকে মানে এনার্জি ডিরাইভ হচ্ছে। সো ওয়াটার সাফিসিয়েন্ট থাকলে এনার্জি ডিরাইভ প্রপার হবে। Next is the utmost, another one important thing is temperature regulation. We all know that or shall know that that our core body temperature, it's almost 36 degree Celsius, যেটা 90 ডিগ্রি ফারেনহাইট যেটা আমরা বলি রাফলি। সো এটা আমাদের যে কোর বডি টেম্পারেচার আছে, শরীরের যে তাপমাত্রা আছে, সেটাকে ধরে রাখতে, সেটাকে বানিয়ে রাখা আমাদের একটা অটো রেগুলেটরি ফাংশন আছে শরীরে, থার্মো রেগুলেটরি ফাংশন বলা হয়। তো এইটা করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জল। যে আমাদের যখন আমরা খুব বেশি স্পেশালি এখনকার পরিস্থিতিতে, এই যে আমার সোয়েটিং হচ্ছে, এটা কি করছে, আমার টেম্পারেচারটাকে রেগুলেট করছে, সুপারফিশিয়াল টেম্পারেচারটাকে রেগুলেট করে, মানে কমিয়ে রেখে আমার ভিতরে হিটটাকে পৌঁছাতে দিচ্ছে না। সো দ্যাট ইট ডাজন্ট এলিভেট, আমার ভিতরে যে হিটটা আছে সেটা যেন খুব বেশি বেড়ে না যায়। সো টেম্পারেচারটা রেগুলেট করতে সাহায্য করে ওয়াটার। So there are many other facts which I have come across few researches. Even it helps in weight loss, যেটা আমাদের মেজর কনসার্ন এখন মেনি ডেজ। আমাদের দেখা গেছে কি যদি আমরা জল খাওয়ার আগে একটু জল খাই রেগুলারলি, this research has found কি around 5 pounds of weight was reduced within 12 week period time. So what happens actually, stomach is filled up with water, তো তারপর যদি খাবার খায় মনে হয় না আমি অনেকটা খেয়ে নিচ্ছি, স্টমাক ইজ ফুল, সো ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি খাবার কম যায়। সো অ্যান্ড ইন দ্যাট সেন্স হোয়াট হ্যাপেন্স, দি এক্সেস এনার্জি ইজ নট বিং ইনজেস্টেড বাই আস। তো বেশি খাওয়ার, তো এই রিসার্চটা আরো বিশদে এটাতে দেওয়া আছে কিভাবে কি হচ্ছিল। সো ইট হ্যাজ শোন দ্যাট আমাদের বডি ওয়েট রিডাকশনে সাহায্য করছে, ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক মোস্ট অফ দি বিপিএফ স্টুডেন্টস উইল বি নোয়িং, বা তোমরা অনেকজনই জানবে কি আমাদের লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট যখন হয়, আমরা যখন মানে খুব ধীর গতিতে অনেকক্ষণ ধরে কোনো অ্যাক্টিভিটি করি, দি মেজর সোর্স অফ এনার্জি ইজ ফ্যাট। ফ্যাট থেকে আমরা মূল এনার্জি সোর্সটাকে নিই মেজর, দো দি রেশিও ইজ দেয়ার, ফ্যাট থেকে কতটা, কার্বোহাইড্রেট থেকে কতটা, and protein comes later on. So but this system, fat provides maximum amount of energy when you are in low intensity workout. So for around, suppose around 50 to 60% of our maximum intensity তে যদি আমরা কাজ করি, আমাদের ফ্যাটটা বেশি ইউটিলাইজ হয়, আর সেখানে আমার জল কাজে দিচ্ছে। জল আমার ফ্যাটটাকে ইউটিলাইজ করতে, ফ্যাটটাকে প্রপারলি আমার ব্রেকডাউন করতে, এনার্জিতে কনভার্ট করতে আমার সাহায্য করছে ওয়াটার। Again, if this is a research which suggests, even other researches suggest কি এটা আমাদের ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম, মানে গঠনমূলক জিনিস আমাদের শরীরের মধ্যে, আর একটা যেটা ব্রেকডাউন হচ্ছে, মানে এভরি টাইম ইন আওয়ার বডি দ্য থিংস আর বিং প্রডিউসড। আমরা এনার্জি, ইউ অল নো, এনার্জি ইজ নেভার neither created nor destroyed. এটা কি হয়, শুধু
ফর্মটাকে চেঞ্জ করে। সেম থিং, আমরা খাবার খাই, আমাদের জিনিস তৈরি হয়, আবার আস্তে আস্তে সেটা আবার ব্রেকডাউন হয়, হিট এনার্জি হিসাবে আমরা কাজ করি, আবার তা ওয়েস্ট প্রোডাক্ট বেরিয়ে যায়, আবার অন্য খাবার খাচ্ছি, এটা স্যার চলতে থাকে। সো এই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, অ্যানাবলিজম তৈরি হওয়া, ক্যাটাবলিজম ব্রেকডাউন হওয়া, এটার ব্যালেন্সটা করতে, এটা ব্যালেন্সটাকে মেনটেন রাখতে আমার সাহায্য করে জল। So there are few, these were result of few researches. Now let's come to the topic EU hydration. EUHYDRATION. What is this EU hydration? দেখো একটা ব্যালেন্সিং বিমে দুদিকে দুটো জিনিস রাখা আছে, একটা ইনটেক আর একটা এক্সপিরেশন, একটা আমরা যেটা নিচ্ছি আর একটা বার করছি। এই দুটো যদি ব্যালেন্স থাকে, কাঁটাটা যদি মাঝখানে থাকে, দ্যাট ইজ দ্য স্টেট when you are in a homeostasis condition in respect to hydration. আমাদের শরীরের আরেকটা এই হোমিওস্ট্যাসিস টার্মটা থেকে অনেকজন তোমরা ওয়াকিবহাল হবে যারা স্পেশালি বিপিএড এন্ড অল করছো। ইটস এ কন্ডিশন when our body everything, all the body parts of our body, all the organs, everything is functioning in a very smooth, with less energy expenditure and very in a very relaxed manner. যদি আমার সবকিছু যদি ঠিকঠাক ভাবে কাজ করে, everything is cool and fine, then we are in a homeostasis condition. So এই কন্ডিশনটা ব্যালেন্স রাখার জন্য আমাদের ইউহাইড্রেশন প্রয়োজন। এটা কি, যতটা জল আমরা ইনটেক করছি কোথা থেকে, খাওয়ার থেকে, পান থেকে, ডাইরেক্ট ড্রিঙ্কিং থেকে, বা খাওয়ারের মাধ্যমে, বা ইভেন আমাদের কিছু ওয়াটার প্রোডাকশন হয়, আমরা যে এই যে ইনহেল করছি, নিঃশ্বাস নিচ্ছি, সেখান থেকেও কিছু ওয়াটার ড্রপলেটস আমাদের ভিতরে যায়। সিমিলারলি আমাদের এই যে এক্সহেল করছি, সেখান থেকে ওয়াটার ড্রপলেটস বেরিয়ে যাচ্ছে, আমরা আমাদের স্টুল থেকে, আমাদের ইউরিন থেকে, আমাদের সোয়েটস থেকে আমাদের কি হচ্ছে, ওয়াটার এক্সপিরেশনও হচ্ছে। এই দুটো যদি ব্যালেন্স থাকে, উই সে ইট অ্যাজ it's in a balanced condition and it's in a euhydrated states when fluid intake is equal to fluid output, okay, where amount of water যতটা প্রয়োজন ততটা আমাদের শরীরে থাকে। নেক্সট এখানে কিছু জিনিস আমাদের ডিসকাস করে নেওয়া উচিত, কি এই ইউহাইড্রেশন কিসের উপরে ডিপেন্ড করে, কিসের, এটা কি সবসময় কি আমরা যতটা জল খাচ্ছি ততটাই কি আমরা পেয়ে যাব, হয়ে যাবে জিনিসটা? না, there is something where we have to think of. আমরা যদি হঠাৎ যদি এক গাদা প্রচুর জিনিস আমরা খেয়ে নিই, মানে জল যদি ড্রিঙ্ক করে নিই, আমরা যদি লিকুইড যদি ড্রিঙ্ক করি, তার মানে কি আমরা ইউহাইড্রেটেড কন্ডিশনে থাকবো? সিম্পলি আমরা নেব, অনেক সময় মানে এরকম হতে পারে, এক্সেস যদি ওয়াটার তুমি নিয়ে নাও, জল নেবে, ওটা অটোমেটিক্যালি আবার ইউরিন দিয়ে বা অন্য মেথডে বেরিয়ে গেল, বাট it was not used, but it was actually what happens, our absorption capacity matters a lot, rate of absorption from the intestine. জল যেটা আমরা পান করছি বা তরল পদার্থ যেটা পান করছি, সেটা আমাদের কোষে পৌঁছাচ্ছে আলটিমেটলি যেখানে পৌঁছাতে হবে শরীরে, না শুধু ডাইজেস্টিভ ট্র্যাকে গিয়ে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন গিয়ে বাউল মুভমেন্ট দিয়ে বা ইউরিনারি ব্লাডার দিয়ে বেরিয়ে গেল ওটা। সো দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার। মানে অ্যাবজর্পশন ক্যাপাসিটির সঙ্গে একটা গাঢ় লিঙ্ক আছে ইউহাইড্রেশনের। কোষগুলো তাদের নিয়ে যাচ্ছে, যেখানে তুমি যাচ্ছ সেখান থেকে তোমার পার্কুলেট করে কোষের মধ্যে পৌঁছাচ্ছে ব্লাডের থ্রুতে, সেটা পৌঁছাচ্ছে কিনা সেটা। আর তার আগে আমাদের কি হয়, এই যে অ্যাবজর্পশন ক্যাপাসিটির আগে আমাদের স্টমাক থেকে এমটিটা প্রপার হচ্ছে কিনা, স্টমাক থেকে ঠিকঠাক ভাবে জলটা আমরা যতটা নিলাম সেটা তো স্টমাকে গিয়ে স্টোর হচ্ছে, স্টমাক থেকে আমাদের সেটা বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে কিনা। আর সেটার জন্য আমাদের জলে যদি মানে অপটিমাম কার্বোহাইড্রেট যদি কন্টেন্ট থাকে, রাফলি 8 to 10%, যদি ওটার কন্টেন্ট, যদি কার্বোহাইড্রেট কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে ইয়েতে মানে লিকুইডে, তাহলে কি হয়, অ্যাবজর্পশন ক্যাপাসিটি ওটার উপরে ডিপেন্ড করে। মানে অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমাদের কার্বোহাইড্রেট কন্টেন্ট ওর উপরে কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। আমাদের পশ্চারটা কিরকম আছে, পশ্চারটা কি এখানেও একটা ইম্পর্টেন্স অফ পশ্চার আছে। যদি প্রপার পশ্চার আছে, গেট যেটা আমাদের হওয়া উচিত, আমাদের যেটা ঠিকভাবে আমাদের বসে থাকা, দাঁড়িয়ে থাকা, হাঁটা চলা, আমরা যদি প্রপার পশ্চারে থাকি, আমাদের ওয়াটার অ্যাবজর্পশন, ওয়াটার আমাদের ঠিকঠাক পৌঁছাবে শরীরে। ওয়েরাস যদি পশ্চার যদি গন্ডগোল থাকে, अगेन ওয়াটার সাফিসিয়েন্ট ওয়াটার মানে যেটা আমরা নিলাম সেটা পৌঁছাবে না হাইড্রেশনটা। সেম থিং হ্যাপেন্স উইথ দেয়ার আর আদার ফ্যাক্টরস on which it depends, that is intensity of workout. ইন্টেন্সিটি অফ, যদি ইন্টেন্সিটি আমাদের যদি ওয়ার্কআউটের মাইল্ড হয়, লো হয়, আমাদের ওয়াটার অ্যাবজর্পশন হবে, সাফিসিয়েন্ট হবে,
আর যদি আরেকটু যদি মডারেট হয় ওয়াটার অ্যাবজর্পশনটা একটু কমতে লাগবে। যত হায়ারে যাব আমার কি হবে, মানে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে লাগবে। সো দেয়ার ইজ এ ডাইরেক্ট লিঙ্ক উইথ ইন্টেন্সিটি অফ এক্সারসাইজ अगेन সারাউন্ডিং টেম্পারেচার অ্যান্ড অল। যদি খুব ঠান্ডা খুব ইয়ে থাকছে তাহলে কি হলো, জল সাফিসিয়েন্ট আছে, জল সোয়েট পার্সপিরেশন দিয়ে বেরোচ্ছে না জল, হোয়াট হ্যাপেন্স, আমাদের জল আমাদের অ্যাবজর্পশনও সেরকম হচ্ছে না, পার করে দিচ্ছে, শরীরে প্রয়োজন নেই। কিন্তু সেখানে হট অ্যান্ড হিউমিড, যদি খুব হট কন্ডিশন হয়, এই যেরকম এখন হয়ে আসছে পরিস্থিতি, এখন তুমি দেখবে জল বারবার তোমার ঘন ঘন পিপাসা পাচ্ছে। Why is it? Due to the atmospheric condition, due to the temperature, due to the climate. So that also influences your ওয়াটার ইনটেক ক্যাপাসিটি বা ওয়াটার যেটা তোমরা নিচ্ছ সেটা, ইউহাইড্রেশনটার উপরে সেটাও। নাও দের ইজ এ একদম অপোজিট কয়েনের দুটো দিকই তো থাকে। ইউহাইড্রেশন ওয়াজ দি প্রপার হাইড্রেশনাল স্ট্যাটাস aspect of your body, and there is another one which is dehydration. Then what is this dehydration? Most of us know dehydration is কতটা জল আমরা লুজ করেছি, কতটা জল আমরা হারিয়ে দিয়েছি, কোথা থেকে, যতটা রিপ্লেস হয়েছে তার থেকে বেশি। ইফ দি রিপ্লেসমেন্ট অফ ওয়াটার ইজ নট এনাফ, যদি আমরা, হ্যাঁ কেউ হাত তুলেছো, কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ হ্যান্ডটা এখন হ্যান্ড ডাউন করতে পারেন। তো এনিওয়ে, তো ওয়াটার লস আমাদের যদি সাফিসিয়েন্ট হয়, যদি সরি ওয়াটার লস যদি মোর দেন ওয়াটার রিপ্লেসড হয়, দেন দেয়ার ইজ এ ডিহাইড্রেশন। দ্যাটস হোয়াট উই অল নো, রাইট? নেক্সট ইজ টাইপস অফ ডিহাইড্রেশন। তাহলে কিন্তু I think something more clarity is required, some more clarification is required on this. Normally it is known for a layman, আমিও যখন বিপিএড করতাম বা আমিও যখন গ্রাজুয়েশনে পড়তাম বা নর্মালি আমি যখন ইয়েছে, I was also knowing কি this much only কি water loss if it is more than replace it is dehydration, right? But now we came to, তারপরে আমি জানতে পারলাম না, there are three types of dehydration mainly. Dehydration can be of three types. One is isotonic, যেটা আমরা নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে hypertonic dehydration বা hypernatremic dehydration. The second one you see over here, the second one hypertonic বা hypernatremic, where what happens, জলটা primarily আমাদের লুজ হয়ে যায়। কোনটা লুজ হচ্ছে? মেনলি জলটা লুজ হচ্ছে। So that is the dehydration which we normally understand with this is dehydration. But there are another two type of dehydrations. The first one which is hypotonic, যেখানে টনিকটা, যেখানে আমার ইলেকট্রোলাইটসটা কমে যাচ্ছে, হাইপো ইজ অলওয়েজ লেস। তো হাইপোটনিক, আমার নিউট্রিয়েন্টসটা, আমার ইলেকট্রোলাইটসটা আমার কমে যাচ্ছে শরীরের মধ্যে, which is also known as hyponatremic, where there is primarily loss of electrolytes, especially sodium and all. তো এগুলো যদি আমার প্রাইমারি লস হয়, বেশি লস হয়ে যায়, দিস মে হ্যাপেন যদি আমাদের খুব এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, তার সাথে যদি আমার সল্টস গুলো, সোডিয়ামস গুলো, পটাশিয়াম, এগুলো যদি আমার বেরিয়ে যায় শরীর থেকে, দেন আওয়ার বডি মে হ্যাভ শর্টেজ অফ দিস ইলেকট্রোলাইটস, অ্যান্ড দিস ইলেকট্রোলাইটস হেল্পস এ লট। পটাশিয়াম আমাদের ওয়াটার রিটেনশন করতে সাহায্য করে, আমাদের অন্য বিভিন্ন রকম ব্লাড সার্কুলেশনের বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো এই জিনিসগুলো আমার যদি হাইপোটনিক, যদি আমার ডিহাইড্রেশন হয়, যেখানে আমার প্রাইমারিলি ইলেকট্রোলাইটস লস হলো, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ডিহাইড্রেশন। And the final one, it is isotonic or isonatremic, where it is দুটোই সমান ভাবে লস হচ্ছে, জলও লস হচ্ছে, আমার ইলেকট্রোলাইটসও লস হচ্ছে। সো there is equal loss of electrolytes and সো এখন আমার মনে হয় তাহলে এটা যদি আমরা শুধু উপরের ওটা রাখি, ওয়াটার লস ইজ মোর দেন ওয়াটার রিপ্লেস, ইজ ইট ওকে? না, there is something else? কেউ আনমিউট করে আমাকে বলতে পারো। হ্যাঁ, let this be interactive in nature, let this session be interactive in nature. না, আফটার দিস এখানে কি কিছু কন্ট্রাডিক্টরি দেখা যাচ্ছে এই পাওয়ার পয়েন্টটাতে, এই প্রেজেন্ট মানে এই পার্টটাতে? যদি কেউ আনমিউট করে বলতে চাও আমি খুব খুশি হব। ফার্স্টে বলেছি দেখো, ওয়াটার লস ইজ মোর দেন ওয়াটার রিপ্লেস, রাইট? নাও নেক্সটে আমি বলছি দের আর থ্রি টাইপস। একটা এক্সেস অফ ওয়াটার লস, একটা এক্সেস অফ ইলেকট্রোলাইটস লস, একটা ব্যালেন্স, মানে দুটোই লস। তো তিন ধরনের ডিহাইড্রেশন। তো উপরটা কি তিনটাকে রিপ্রেজেন্ট করে? ইজ এনি ওয়ান অফ ইউ, ডু এনি ওয়ান অফ ইউ ওয়ান্ট টু অ্যাড হিয়ার? ঠিক আছে,
সেশন শুড বি ইন্টারঅ্যাক্টিভ, তবেই মজা আসে। হ্যাঁ, রিক, প্রিয়া, তোমরা কেউ কিছু বলো, একদম সরাসরি ওনাকে জিজ্ঞাসা করে নাও আনমিউট করে। You are always free to স্যার open your microphone. হ্যাঁ, বলো। স্যার যেটা আপনি বললেন যে হাইপোটনিক, যেটা হাইপারটনিক এবং আইসোটনিক, স্যার হাইপারটনিকে যেটা বলছি যে প্রাইমারি ওয়াটার লস হচ্ছে, আর আইসোটনিকে বলছেন যে ইলেকট্রোলাইটটা লস হচ্ছে স্যার। আর হাইপোটনিক যেটা হচ্ছে ওটাতে মনে হচ্ছে স্যার যেটা যতটা ইলেকট্রোলাইট লস হচ্ছে ততটাই কিন্তু ওয়াটার লস হচ্ছে স্যার। এটা আমার মনে হয় যে স্যার, হ্যাঁ আইসোতে স্যার, হাইপোতে যেটা হচ্ছে, আর আইসোতের সাথে ওয়াটার আর ইলেকট্রোলাইট দুটোই তো হচ্ছে স্যার, কিন্তু স্যার দুটো ইকুয়ালি লস হচ্ছে, হাইপোটনিক যেটা বলছি, হ্যাঁ ইকুয়ালি লস হচ্ছে, হ্যাঁ স্যার। আচ্ছা, কন্ট্রোভার্সিটা কোথায়? এখানে একটা কন্ট্রোভার্সি আছে। স্যার বলো বলো। স্যার হাইপোটনিকে মনে হচ্ছে স্যার কন্ট্রোভার্সিটা আছে, কারণ ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম হচ্ছে স্যার, ওর মধ্যে জলই তো হবে। ঠিক আছে, ভালো, কোথাও কাছে পৌঁছেছো। এনিওয়ান এলস? আর কেউ কাছে পৌঁছেছো? আসছি আমি। আর কেউ? ও উজ্জ্বল অনেকটা কাছাকাছি পৌঁছেছিল। জিনিসটা হচ্ছে, দেখো প্রথমে আমি বলেছিলাম শুধু ওয়াটার লস ইজ মোর দেন ওয়াটার রিপ্লেস, দেন ইট ইজ ডিহাইড্রেশন। নো, the fact is if electrolyte loss is more than electrolyte replace, then also it is known as dehydration. তো এই সেকেন্ড পার্টটা কিন্তু আমরা মিস করে গেছিলাম কোথাও। আর যদি দুটোকে মিলিয়ে নাও, that's fine, electrolyte loss and water loss is more than water replace and electrolyte replace, then also it is dehydration. এবার বোঝা গেল উজ্জ্বল কোথায় ছিল জিনিসটা? আমি এটা, হ্যাঁ স্যার, তুমি ধরেছিলে ঠিক, রাইট? হ্যাঁ স্যার, কিন্তু পিন পয়েন্টে পৌঁছাতে হবে। ধরেছিলাম ঠিক। হ্যাঁ স্যার। Great. Chalo, thank you very much for helping me. Now let's proceed further. So we came to know कि আমাদের euhydration কি, dehydration কি। Now let's have a look कि কিভাবে আমরা জল নরমালি ডেইলি রুটিনে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, কিভাবে বেরোয়। আমরা নিঃশ্বাসের মাধ্যমে, সরি প্রশ্বাসের মাধ্যমে আমার বেরিয়ে যাচ্ছে, আমার এক্সহেলেশনের মাধ্যমে বেরোচ্ছে। আমার যদি আমার শরীরে যদি ওটাকে ঠান্ডা করতে হয়, হিউমিডিফাই করতে হয়, সেখান থেকে বেরোচ্ছে। আমার অনেক সময় ইউরিন থেকে, স্টুল থেকে, ইত্যাদি থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবে রেগুলারলি আমাদের শরীর থেকে জল কিন্তু রুটিনলি বেরোতেই থাকে। সো ডিহাইড্রেশন আমাদের মানে শরীর কিন্তু বেরোতেই থাকে, আর আমরা জল সেরকম পানও করতে থাকি। ওকে, নাও লেটস হ্যাভ এ লুক অন ডিহাইড্রেশন a little bit more. কিসের উপরে ডিপেন্ড করে ডিহাইড্রেশন? ইট ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ এক্সারসাইজ। এক্সারসাইজের ডিউরেশন, ইন্টেন্সিটি যদি হাই হয়, ডিউরেশন হাই, ইন্টেন্সিটি হাই, ডিহাইড্রেশন খুব তাড়াতাড়ি হবে। ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ফিটনেস যদি ডাউন থাকে, যদি ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল ফিটনেস যদি আমাদের ডাউন থাকে, তাহলে যদি আমার ফিজিওলজিক্যাল এজ যদি আমার হাই থাকে, তাহলে কি হবে? মানে আমি অল্প বয়সে বেশি বার্ধক্যের মতো যদি শরীর আমার ইয়ে করে, কাজকর্ম করে, what will happen? Dehydration, probability of having dehydration will be fast. Again, dietary practice, if you are taking always junk food and all, more protein type of food and all, then again oily food and all, dehydration will be fast and dehydration তাড়াতাড়ি হবে। whereas যদি আমরা যদি ওই প্রপার ডাইলুটেড কার্বোনেটেড মানে কার্বোহাইড্রেট মিক্স, হালকা কার্বোহাইড্রেট মিক্স ডাইলুটেড ড্রিঙ্কস নিই, বা মিল্ক নিই, ডাইলুটেড মিল্ক নিই, এইসব নিই, তাহলে কি হবে? আমার তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে, বেশি জল আমার সাফিসিয়েন্ট পাওয়া যাবে। তাহলে আমার কি হবে? ডিহাইড্রেশনটা অত সহজে হবে না। আগেন এনভায়রনমেন্টাল কন্ডিশন, পারফেক্ট সিচুয়েশন, এখনকার পরিস্থিতি সবারই ওখানে যে অবস্থা, ডিহাইড্রেশন তোমার খুব বেশি হবে। Again, there are few natural aspects, মানে কি বলবো, man-made things also where dehydration can be more. আমরা ভাবি কি না এই গরমের সময়, hello, if someone wants to ask something, okay, then আমরা কি ভাবি? হ্যাঁ মিতা, ওকে মিউট করে দিচ্ছি। না না ঠিক আছে, কিছু বলতে চাইলে দাদা বলতে দেবে, অসুবিধা নেই যদি কিছু জিজ্ঞেস করতে চাই। না, এটা ম্যাল ফাংশন হচ্ছে। ওকে, তো আমাদের মানে আমি আরেকটা কারণ বললাম, দেখো এখানে 4টে আমরা মেনশন করে রেখেছি, বাট দেয়ার আর মেনি আদার। আপনার মাইক্রোফোনটা বোধহয় একটু
ইয়ে হচ্ছে মিতা একটু ইয়ে করে দেবে। তো কোথায় ছিল আমরা? There are few man-made things also which can lead to dehydration. For example, আমরা ভাবছি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, এখন এই যে সরি হিউমিড না, হট অ্যান্ড ড্রাই কন্ডিশনে আমরা কি করছি, বাড়িতে এসি চালিয়ে আমরা বসে যাচ্ছি, রাইট? But do you know this is actually leading you towards dehydration. অ্যাকচুয়ালি এসি কি করবে, তোমার রুমের যে নমনীয়তাটা থাকে সেটাকে ক্যাপচার করে নেয়, সেটাকে ইউজ করে। তাহলে সেখানে রুমের মধ্যে তুমিও আছো, তাহলে সেখানকার ওয়াটার ড্রপলেটস গুলো যেগুলো তোমার মধ্যে, সেগুলোকেও সে টেনে নিচ্ছে, তোমাকেও সে শুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুকিয়ে দিচ্ছে। এবং হ্যাঁ, ওয়াটারটাকে কম্প্রেস সরি এয়ারটাকে কম্প্রেস করে সেটা ঠান্ডা একটা মেকানিজমে ঠান্ডা তোমাকে প্রোভাইড করার চেষ্টা করছে। বাট তুমি ঠান্ডা পাচ্ছ, কিন্তু তোমার পরিবর্তে তোমার কাছ থেকে জল সে টেনে নিচ্ছে, শোষে নিচ্ছে। সো দিস ইজ এ সিচুয়েশন ওয়েন উই ডোন্ট নো বাট উই গেট ডিহাইড্রেটেড। তো রাত্রিবেলায় যদি এসি চালানো থাকে কিছু করে, প্রপারলি রিহাইড্রেট করে রাখবে নিজেকে, অথবা ট্রাই করবে কিছু ওয়াটার কি বলবো, ওয়াটার বলস বা ওয়াটার বাকেটস উইথ ওয়াটার অ্যান্ড অল রুমের মধ্যে রেখে দেওয়ার। তাহলে অ্যাটলিস্ট তোমার কাছ থেকে টানার আগে ওখান থেকে টানবে, ওখানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। সো ডিহাইড্রেশন উই মে অলসো কজ few situations where dehydration may occur. There are conditions where dehydration can occur within 15 minutes. এটাই বলছে কি মোটামুটি 1 থেকে 2 লিটার অফ জল আমাদের বেরিয়ে যেতে পারে যদি খুব ইন্টেন্সিভ ওয়ার্কআউট করি, খুব হট কন্ডিশনে। সো ডিহাইড্রেশন এরকমও হতে পারে। নর্মালি একটা সেডেন্টারি মানুষের, একটা যেটা নর্মাল লোকজন, ফর দেম কতটা আমরা জল লুজ করি পার ডে, আমরা কতটা জল লুজ করি পার ডে ফ্রম ডিফারেন্ট সোর্সেস, চামড়া থেকে, রেসপিরেশন থেকে, স্টুল থেকে, ইউরিন থেকে, এটসেট্রা থেকে আমরা কতটা লুজ করি? 2500 মিলিলিটার অফ ওয়াটার একটা নর্মাল কন্ডিশনে, নর্মাল একটা সেডেন্টারি। ওদের স্কিন থেকে দেখো মোটামুটি 1500 মতো আমাদের চামড়া থেকে বেরিয়ে যায়, 1500 মিলিলিটার পার ডে। এটা আবার কি, এটা ডিপেন্ড করে বডি সারফেসের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। বডি সারফেস, এজ, ওয়ার্কআউট কন্ডিশন, তোমার স্ট্যাটাস, ফিজিওলজিক্যাল কন্ডিশন, সবকিছু। বাট অন এন অ্যাভারেজ ইফ ইউ সি ফর এ সেডেন্টারি পিপল, মোটামুটি 1500 আমাদের ইউরিন থেকে বেরোচ্ছে, সরি স্কিন না, ইউরিন থেকে 1500, বেরোচ্ছে স্কিন থেকে, তোমার 300 বেরোচ্ছে তোমার লাংস থেকে, মানে যে রেসপিরেশন প্রসেসটা চলছে। দো ন্যাসাল হেয়ার্স আর দেয়ার টু স্টপ দি ওয়াটার ফ্রম বিং সেন্ট আউট, সেটা চেষ্টা করে আমাদের যেটা হিউমিডিফাই আমাদের এয়ার থাকে সেই হিউমিডিটিটাকে ধরে রাখার, কিন্তু স্টিল ও পুরোপুরি পারে না, কিছুটা আমাদের বেরিয়ে যায়। তো সেরকম লাংস থেকে আমরা কিছু লুজ করি, আবার আমাদের গ্যাস্ট্রো মানে এই যে স্টুল টুল থেকে আমরা যেটা বেরোচ্ছে সেখান থেকেও আমাদের প্রায় 200 মিলিলিটারের মতো বেরিয়ে যায়, রাইট? আই হোপ এই জায়গাটা আমাদের, এই একটা স্লাইড, এই স্লাইডটা আমি কেন নিয়ে এসেছি, এটা আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। কনটেক্সট যেটা, আমি যদি অ্যাথলিটদের জন্য ডিহাইড্রেশন স্ট্র্যাটেজির কথা বলি, সেই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট আছে, কারণ অ্যাবজর্পশন ক্যাপাসিটির সঙ্গে আমি ডিহাইড্রেশনটাকে কম্পেয়ার করেছি। আগেই বলেছিলাম অ্যাবজর্পশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ডিহাইড্রেশন কেমন হবে। আমাদের শরীর মোটামুটি একটা হট কন্ডিশনে 30 মিলিলিটার অফ ওয়াটার পার মিনিট লুজ করে দিতে পারে, হারিয়ে যেতে পারে আমাদের শরীর থেকে প্রায় 30 মিলিলিটার অফ জল প্রতি মিনিটে। ওয়েরাস আমরা অ্যাবজর্ব কত করতে পারি ম্যাক্সিমাম, দের ইজ এ লিমিটেশন অফ আওয়ার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, কারণ ইন্টেস্টাইন যে আমরা যাই জল ইনটেক করছি সেটা পুরোটা নিয়ে নিতে পারে না, সেটার একটা অংশ নিতে পারে একটা সময়ের মধ্যে। আর সেটা কতটা, 10 মিলিলিটার জল আমরা অ্যাবজর্ব করতে পারি একটা মিনিটে। আমাদের শরীর ম্যাক্সিমাম 10 মিলিলিটার ওয়াটার একটা মিনিটে নিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সেই সময়ে আমার ডেফিসিট কত হয়ে যাচ্ছে আমাদের শরীরে, যদি 1 মিনিটে যদি আমি দেখি পার মিনিট আমার ডেফিসিট হয়ে যাচ্ছে কত, প্রায় 1 মিনিটে আমার 20 মিলিলিটার অফ ওয়াটার ডেফিসিট হয়ে যাচ্ছে। প্রতি মিনিটে আমার 30 মিলিলিটার ওয়াটার যাচ্ছে, বেরোচ্ছে, 10 মিলিলিটার ওয়াটার আমি নিতে পারছি, ডেফিসিট হয়ে যাচ্ছে 30 মিলিলিটার, সরি ডেফিসিট হয়ে যাচ্ছে 20 মিলিলিটার। এখানটা বোঝা গেল? আমার মনে হয় এটা বোঝার জিনিস আছে, সিম্পল জিনিস বোঝা গেল? ইফ ইয়েস, দেন হেল্প মি আউট উইথ ওয়ান থিং,
তোমাদের কাছে চ্যাট বক্স আছে, টেক্সট বক্স আছে, মেসেজ বক্স আছে, জাস্ট গিভ মি এ রিপ্লাই কি ইফ সামওয়ান ইজ ওয়ার্কিং ইন, বোঝা গেছে তাই তো? বললে ভালো হতো। বললাম 30, আমরা যদি হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে যদি কাজ করি, প্রচুর হট কন্ডিশনে মানে অ্যাক্টিভিটি যদি করি, আমরা ইন্টেন্সিভ ওয়ার্কআউট করি, আমাদের ওয়াটার লস হতে পারে অলমোস্ট 30 মিলিলিটার পার মিনিট। 1 মিনিটে আমরা 30 মিলিলিটারের মতো জল হারাতে পারি, রাইট? ওয়েরাস যদি আমরা নিয়ে চেষ্টা করি ওটাকে পূরণ করার, আমরা মাত্র 10 মিলিলিটার জল আমরা পূরণ করতে পারবো ততটা সময়। তাহলে এবার আমার তোমাদের কাছে জানার কি, যারা স্টুডেন্ট আছো এখানে, আমি ধরে নাও একজন 30 মিনিট ধরে ওয়ার্কআউট করছে, 30 মিনিট ইন্টেন্সিভ ওয়ার্কআউট করছে, তাহলে কিন্তু সে সাফিসিয়েন্ট ওয়াটারও নিচ্ছে, মানে সরি, সে জল যেটা নেওয়ার স্ট্র্যাটেজি আছে পরে আমি বলবো, প্রতি 15 মিনিটে তোমাকে জল ইনজেস্ট করতে হবে, সে জল অনেক সাফিসিয়েন্ট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যতই হোক, ইনস্পাইট অফ হিজ ম্যাক্সিমাম এফর্ট 30 মিনিট ইন্টেন্সিভ ওয়ার্কআউট করছে, তার জলের শর্টেজ কত হতে পারে? আমি মেসেজ বক্সে দেখতে চাই কতজনের রিপ্লাই আসছে ঠিক। 30 মিনিট ধরে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে সে ওয়ার্কআউট করছে, 30 মিনিট পর তার কত মিলিলিটারের শর্টেজ আছে জলের শরীরে, সে সাফিসিয়েন্ট জল ইনজেস্টও করছে, নিয়ে নিচ্ছে। Sir, 900 milliliter. Is it? Sir, 600 chat milliliter. box, শুধু chat box. I just wanted to be in chat box. Message box. আমি দেখছি, আমি মেসেজ দেখছি। ও ও somehow আমি বেরিয়ে গেছিলাম কোনো কারণে, এখান থেকে আমি জানি না কি হয়েছিল। তো কেশব দা, উইল ইউ হেল্প মি আউট উইথ কতগুলো মেসেজেস রিপ্লাই এসছে? আমি ম্যাক্সিমাম দেখছি 600, 900, 600, 900 এরকম। টোটাল কতগুলো রিপ্লাই এসছে? একদমই তাই। আর রিপ্লাই মোটামুটি কতগুলো এসছে? আসলে আমার বেরিয়ে যাওয়াতে আমি আর ওটা পাচ্ছি না কতগুলো এসেছে। তো এনিওয়ে 900, বলুন স্যার। স্যার দশটি এসছে স্যার মাত্র? বাকিরা সব ঘুমিয়ে আছো, রাইট? বা বাকিরা কিছু শুনছোই না, দুটোর মধ্যে একটা। ইজ ইট? কিছু হচ্ছে, কিছু No, sir, we are listening you very carefully and very, dynamic topic, you iteration. You stress শুনেছিলাম, so it's really very nice to hear you. You please continue, sir. Thank you, ma'am. Very Thank you, nice ma'am. to Thank hear you, it. ma'am. This motivates me. Welcome, sir. Though I understand, I think you might not be a Bengali one, কিন্তু আপনি ফলো করতে পারছেন। না না, আমি একদম বাঙালি ঠিকই করেছি, but I have done my studies in English medium, কিন্তু আমি বাংলা পড়াতে পারি, লিখতে পারি, শুনতে পারি। Got it, ma'am. But Got it, আমার ma'am. ঠিক আছে, খুব ভালো লাগছে, আর টপিকটা ভীষণ ভালো। As you said in very beginning, this because of weather, it makes us very aware to listen you.
Correct, Very ma'am. nice. Correct, Sir. ma'am. Please Thank you, continue. thank Please you, continue. thank you for this motivational words. I'll just proceed. দেখো বেশ কিছু students, what you have done, you have written it's 900. Yes, 900 is a loss of water in the maximum worst condition. But replacing 10 milliliters of water every minute, there cannot this 300 milliliter is already complemented. তো তাহলে বাকি কতটা পড়ে থাকলো 600. So 600 is the right answer, right? So thank you for those who have given a try, and congrats to them, those who have given the correct answer. We'll proceed further. So next one is causes of dehydration. It need not to be described much more in a detailed manner. If there is diarrhea, there is vomiting, there is sweat, there is diabetic, there is sudden burns and all, there is inability to drink water if you cannot take some due to some or other reason, যদি তুমি জল খেতে পারছো না তাহলেও তোমার ডিহাইড্রেশন হতে পারে, বা এক্সেসিভ ইন্টেন্সিভ ওয়ার্কআউট যদি অ্যাক্টিভিটি তুমি করে থাকো, then also dehydration may occur. How do you diagnose, how do you know ki someone is having dehydration? This is something interesting. যদি তুমি দেখো মানে these are the reasons, তুমি এটা বলবে নাকি এগুলো হচ্ছে মানে তোমার ডিহাইড্রেশন হয়ে গেছে, এগুলো হচ্ছে মানে অন্য কারণেও হতে পারে, বাট one of the reason may be dehydration. What are those things? মেন্টাল যদি তোমার স্ট্যাটাস যদি তোমার ডিস্টার্ব হচ্ছে, তুমি যদি বেজারি ফিল করছো, তুমি যদি কিছু ঠিকঠাক ফিল করে মানে তোমার কনসেন্ট্রেট করতে পারছো না, তোমার ভালো লাগছে না, মানে মাইন্ড তোমার ঠিকভাবে কাজ করছে না, one of the reason may be you are becoming dehydrated. যদি তোমার পালস রেট, যদি হার্ট রেট যদি তোমার যদি সুট আপ করছে, যদি হার্ট তোমার নর্মালি যদি রেসিং পালস রেট যদি তোমার 70 থাকে, তোমার সেটাই যদি দেখছো তখন 85-90 এ পৌঁছে যাচ্ছে, দ্যাট মিনস ইউ মে বি দ্যাট মে বি ডিউ টু dehydration. There may be other diagnostical things, such as if your blood pressure decreases, if your skin temperature elevates, if your skin temperature increases, if your skin condition become very rough and খুরখুর, যদি স্কিন গুলো যদি স্মুথনেস না থাকে, যদি খড়খড় হয়ে যাচ্ছে, যদি রাফ হয়ে যাচ্ছে, then also it may be due to dehydration. তোমার যদি বডি ওয়েট যদি all of a sudden যদি বডি ওয়েট অনেক কমে যাচ্ছে, ড্রাস্টিক্যালি রিডিউস হচ্ছে, তুমি ওয়ার্কআউট করলে বিশাল ওয়ার্কআউট করেছে, আজকে 2 ঘন্টা জিমে যা দিলাম না হাইফাই, আমার 3 কেজি ওজন আমি কমিয়ে ফেললাম। আরে বাবা, তুমি 3 কেজি ওজন কমাওনি, তুমি 3 কেজি জল কমিয়েছো শরীর থেকে। অল অফ এ সাডেন বিফোর এক্সারসাইজ এন্ড আফটার এক্সারসাইজ যদি তুমি দেখছো 2-2.5 কেজি তোমার ওজন কমে গেল, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দি lean body mass which you have reduced. That is not the actual body mass which you intend to reduce, or fat body mass. That is actually the water you have lost. So you have to replenish this. পরে বলবো যতটা তোমরা জল হারাবে, যতটা যাবে, তার থেকে 1.5 গুণ তোমাকে আবার রিপ্লেনিশ করতে হবে to compensate that. So anyway, we'll come to that. Again, there are যদি ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি, বা ব্লাড টেস্টে ধরা পড়তে পারে কি আমার ডিহাইড্রেশন হয়েছে। নর্মাল কন্ডিশনে আমরা কিভাবে অ্যাসেস করব, ওটা ছিল ডায়াগনোসিস। এখানে অ্যাসেসমেন্ট কি করে করব আমরা দেখব। যদি একটা স্পোর্টসম্যান, যদি অ্যাথলিট, যদি এটা ফর অ্যাথলিটস আই এম টেলিং স্পেসিফিক্যালি, যদি তোমরা ওয়ার্কআউট যারা করো, যারা মর্নিং ওয়াকে যাও, কাজকর্ম করো, বা যারা ইভিনিং এ খেলাধুলো করো, বা যে কোনো নাচ গান করো, অ্যাক্টিভিটির আগে একবার নিজের শরীরের ওজন নেবে, অ্যাক্টিভিটির আগে, অ্যাক্টিভিটির পরে। যত কেজি তোমার কমেছে, যত গ্রাম কমেছে, রাফলি তুমি অত মিলিলিটার, অত কেজি, অত লিটার তোমার অত লিটার তোমার ওয়াটার লস হয়েছে। নেক্সট তুমি জানতে পারবে কালার অফ ইউরিন। ইফ ইট ইজ whitish in nature, dehydration is not that much. If it is slowly যদি pale yellow হয়, light yellow, pale yellow, deep yellow, that means you are in a very dangerous condition, তোমার dehydration sufficient. যদি ইউরিন inability to urinate, যদি তোমার ইউরিন হচ্ছে না প্রপারলি, ঠিকভাবে বেরোতে চাইছে না, you have become dehydrated. So you have to keep in mind কি ইউরিন is a good indicator of dehydration. তার সাথে আবার একটা জিনিস বলি, যেটা কন্ট্রাডিকশন এখানে, তোমার সবসময় কিন্তু সাদা ইউরিন মানে তুমি ডিহাইড্রেটেড নয় তাও নয়। বিকজ সাদা ইউরিন মানে তোমার প্রাইমারি লস অফ ওয়াটার হয়নি, কিন্তু সাদা ইউরিন মানে এটাও হতে পারে তোমার প্রাইমারি লস অফ ইলেকট্রোলাইটস হয়ে গেছে। সো ইন অ্যানাদার টাইপ অফ ডিহাইড্রেশন ইউ মে বি সাফারিং ফর দ্যাট। সো there is a trick in there, মানে এটাও হতে পারে, সেটা মাথায় রাখবে। তার মানে আমি খুব বেশি জল খেয়ে নিলাম, that may lead to that type of hyponatremic condition.
তোমার ইয়ে কমে যাবে, ইলেকট্রোলাইট শরীর থেকে কমে যাবে। ইউরিন তো সাদা হচ্ছে কিন্তু ইলেকট্রোলাইট তার সাথে বেরিয়ে যাচ্ছে। সো এক্সেস অফ এনিথিং ইজ অলসো নট গুড, সেটা মাথায় রাখবে। নেক্সট আগেন অ্যাসেসমেন্ট প্রপার হবে ব্লাড টেস্টের দ্বারা, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। না ইফেক্ট অফ ডিহাইড্রেশন আমাদের স্পোর্টস এর জন্য খুব পার্টিনেন্ট, এটা নর্মাল কন্ডিশনেও নর্মালদের জন্য এটা স্ট্রেংথ আর এন্ডুরেন্সকে আমাদের কমিয়ে ফেলে, আমাদের শরীরের শক্তি এবং সক্ষমতা আমাদের কমিয়ে ফেলে। এটা আমাদের রেস্টিং হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আর রেস্টিং হার্ট রেট বাড়লেই আমার কি হবে, হার্ট বেশি স্ট্রেসফুল ভাবে কাজ করবে, আর সেই ক্ষেত্রে আমার কি হবে, আমি আমার যে কোনো অ্যাক্টিভিটি করতে আমার কষ্ট হবে। সো again what are the other condition মানে other effects, there is temperature regulation টা, শরীরের টেম্পারেচার রেগুলেশনটা আপ ডাউন হবে। তো মানে আপ ডাউন না, অ্যাকচুয়ালি আপই হবে রেগুলেশন। সবসময় তোমার টেম্পারেচার শরীরে বেড়ে যাবে যদি ডিহাইড্রেশন হয়ে থাকে, টেম্পারেচার রেগুলেশনটা ইম্পেয়ার হবে নর্মালি। এনার্জি প্রোডাকশন তোমার, আমি বলেছিলাম কি ওয়াটার হেল্পস ইন এনার্জি প্রোডাকশনটা ডিস্টার্ব হয়ে যাবে, সাফিসিয়েন্ট এনার্জি তুমি প্রডিউস হবে না, সাফিসিয়েন্ট একটা এটিপি কে ভেঙে সরি একটা মোল অফ কার্বোহাইড্রেট কে ভেঙে সাফিসিয়েন্ট যতগুলো আমাদের এটিপি 38 এটিপি 36 এটিপি যা পাওয়া উচিত সেগুলো তুমি পাবে না, সেটা কমে যাবে, তোমার অ্যানারোবিক ইয়ে অবধি সীমিত থেকে যাবে, টেম্পোরারি একটা অর্ধেক হয়ে আটকে যাবে। সো এনার্জি প্রোডাকশনেও কিন্তু ডিস্টারবেন্সেস আসবে, আর আলটিমেটলি এই সবগুলো হতে লাগলে কি হবে, তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে, পারফরমেন্স তোমার ইট ইজ আউট টু বি রিডিউস। আমরা দেখি কিছু ইফেক্টস অফ ডিহাইড্রেশন। 1% থ্রাস্ট, আমাদের পিপাসা লাগবে। 2% there is strong thirst, discomfort, lose of appetite, খিদে ঠিক করে লাগবে না, পারফরমেন্স ডাউন হতে লাগবে। 2% reduction in your dehydration condition, in your water level or hydration level is dangerous for your performance তোমার রিডিউস হবেই হবে। সো বিফোর দ্যাট অনলি ইউ হ্যাভ টু বি কশাস, প্রথমেই কশাস হতে হবে। থ্রাস্ট আসার আগেই আমাকে খেতে হবে, পরে আসবো। তো থ্রাস্ট আসলে তো অবভিয়াসলি তোমাকে ড্রিঙ্ক মানে তোমার রিহাইড্রেট তোমাকে করতেই হবে, আদারওয়াইজ 2% কিন্তু দেখো 10 থেকে 20% তোমার পারফরমেন্স রিডিউস হয়ে যাচ্ছে, 2% রিডিউস হচ্ছে তোমার ডিহাইড্রেশন কন্ডিশনে আছে। 3% ডিহাইড্রেশন কন্ডিশনে তোমার মুখ টুক শুকাতে লাগবে, তোমার ইউরিন আউটপুট কমে যাবে, তোমার প্রস্রাব হতে চাইবে না, তোমার ডিপ ইয়েলোইস হয়ে যাবে। 4% নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, মেনি তুমি মানে পাগলামি করতে লাগবে, কিছু কিছু জিনিসে তুমি রিয়াক্ট করে ফেলবে যেগুলো নর্মালি তুমি করো না, তোমার ইমোশনাল ইমব্যালেন্স হতে লাগবে। সো সাচ মানে ডেঞ্জারাস ইজ ইউর ডিহাইড্রেশন। 4% এখান অব্দি পৌঁছে দিচ্ছে মানুষকে, 5% কোথায় নিয়ে যাচ্ছে, তার ল্যাক অফ কনসেন্ট্রেশন সে করতে পারবে না, পারফরমেন্স 30% উপরে রিডিউস করে দিচ্ছে। 6% তোমার টেম্পারেচার রেগুলেশন পুরো ভুলভাল করে দেবে, এই হার্ট রেট তোমার খুব বাড়িয়ে দেবে, হার্টের উপরে প্রচুর স্ট্রেস পড়বে, রেসপিরেটরি রেট, আগের প্রবলেমগুলো তো আসবেই, তার সাথে সাথে রেসপিরেটরি রেট তোমাকে এরকম করে তুমি হাঁপাতে লাগবে, এরকম করে তোমার ভেন্টিলেশন তোমার কি হবে, হাইপার ভেন্টিলেশন হতে লাগবে, আর সেটা আবার আরো তোমার ওয়াটার লস করতে, কারণ সে কম্পেনসেট করার চেষ্টা করছে, টেম্পারেচার মানে হাওয়া থেকে নেওয়ার চেষ্টা করবে জল, কোথাও না কোথাও থেকে তো আমাকে জল চাই যখন ডিহাইড্রেট হয়ে যাব, কিন্তু সেখানে তো আরো বেরিয়ে যাচ্ছে বেশি, এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হতে পারে। নেক্সট 8% ডিহাইড্রেশন, তোমার প্রচন্ড উইকনেস হবে, ডেজিনেস আসবে, পুরো কনফিউশন, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, তোমার কথাবার্তা তোমার কি হয়ে যাবে, লড়খড়াবে, কথাবার্তা ঠিকভাবে বেরোবে না, ঠিকভাবে তুমি কথাবার্তা শুধু বলতে পারবে না। দ্যাট সিচুয়েশন মে কাম উইথ 8% মানে রিডাকশন ইন 8% ডিহাইড্রেশন কন্ডিশন, ডিহাইড্রেটেড কন্ডিশন। ফাইনালি 15% যদি চলে যাও, 10 উপরে যে কোনো সময়, ইটস এ ফ্যাটাল কন্ডিশন, রাম সত্যয় হয়ে যেতে পারে। একটু ভয় দেখাচ্ছি, কিন্তু ভয় খাওয়াটা উচিত, দ্যাট ইজ ফর গুড। হ্যাঁ, এটা কেন বলছি, এটা বাস্তব, উইথ রিসার্চেস এন্ড অল, দিস ইজ অল প্রুভড। কি হতে পারে, কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে, হিট স্ট্রোক হতে পারে, প্যারালিসিস হয়ে যেতে পারে, একটা সাইড তুমি কাজই করতে পারবে না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি 9-10% তোমার যদি ওয়াটার লস হয়ে গেছে, ডিহাইড্রেটেড কন্ডিশনে এসে গেছো তুমি, সো দ্যাট মাচ ডেঞ্জারাস ইজ ডিহাইড্রেশন, অ্যান্ড লেটার অন ডেথ মে অকার। তো you have to take care of your health, you have to take proper hydration, তবেই কিন্তু তুমি
সবকিছু এই সব জিনিসগুলো থেকে বেঁচে থাকতে পারবে। যদি ভয় লেগেছে কারো, ভালো হয়েছে, এই ভয়টা যেন বাস্তব না হয় সেটা মাথায় রাখবে। পিপাসার প্রয়োজন নেই, লেট ওয়াটার বি ইউর ফ্রেন্ড। সবসময় কিছু না কিছু জল, সবসময় অল্প অল্প জল খেতে থাকো। আইল কাম লেটার অন। দেয়ার আর ফিউ মিথস অ্যাবাউট হাইড্রেশন। কিছু মিথস আছে, যেরকম এটা খুব সিরিয়াস নয়, এখনই দেখলে তো একটু আগে কতটা সিরিয়াস। দেয়ার আর সাম, কিছুজন ভাবে কি না মানে জল খাওয়ার এত কোনো প্রয়োজন নেই, বা কিছুজন ভাবে কি শুধু জল দিয়েই আমার, মানে শুধু জল খেলেই আমার রিহাইড্রেশন হবে, আমি আবার রিহাইড্রেটেড হব না। জল ছাড়াও তোমার আরো ড্রিঙ্কস আছে, যেরকম দুধ বললাম, কিছু ফ্রুট ড্রিঙ্কস বললাম, কিছু যেরকম যে কোনো তরল জাতীয় পদার্থ তুমি যদি ড্রিঙ্ক করো, দ্যার ইজ কোকোনাট ওয়াটার, দ্যার ইজ ইয়ে কি বলতে গেলে আমাদের সুগার কেন জুস অ্যান্ড অল, দেয়ার আর মেনি থিংস যে তোমাকে আবার রিহাইড্রেট করতে পারে। এরকম কিছু মিথস আছে কি ওই ক্লিয়ার ইউরিন হলেই তুমি গুড ডিহাইড্রেটেড কন্ডিশনে আছো। থার্ড মিথ ইজ সেইং দ্যাট না, সেটার মানে এটাও হতে পারে কি তোমার বেশি ইয়ে বেরিয়ে গেছে, তুমি খুব বেশি জল খেয়ে নাওয়াটাও ক্ষতিকর। নর্মালি কিছু একটা মিথ যেরকম এখানে দেখছি আমি, ফোর্থ মিথটা লেখা আছে দেখবে, 8 গ্লাস অফ ওয়াটার ইজ সাফিসিয়েন্ট ফর এভরিওয়ান। নো, ইট ডিপেন্ডস অন এজ, ইট ডিপেন্ডস অন ইউর বডি সারফেস, ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্কআউট ইন্টেন্সিটি এটসেট্রা। সো এটা কিন্তু সবার জন্য সেই একটা দাবাই সবার জন্য দিয়ে দিলাম, একটা ইয়েই সবার জন্য রামবান ইলাজ, সেটা নয়। এটা কিন্তু ডিপেন্ড করে অন ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট। There are many things on which it depends. Hydration is just about water intake বললাম, hydration isn't big a deal, এটা এমন কিছু ব্যাপার নয়, এরকম ভাবে অনেকজন। You can hydrate only with water. So there are few myths যেগুলো আমি এখানে তুলে ধরেছিলাম। প্রিভেনশন অফ ডিহাইড্রেশন কিভাবে? অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, সাফিসিয়েন্ট জল নেবে, অ্যালকোহল, ক্যাফিন ইত্যাদি অ্যাভয়েড করবে। দো দেয়ার আর ফিউ রিসার্চেস যেখানে বলছে ক্যাফিন তোমার হেল্প করে ওয়াটার রিটেনশন করতে, এরকম, বাট স্টিল কন্ট্রোভার্সিস আছে। মেজর রিসার্চেস বলছে ক্যাফিন হ্যাজ টু বি অ্যাভয়েডেড। ক্যাফিন লিমিট, সেই রিসার্চ গুলো বলছে কি অল্প অ্যামাউন্টে ক্যাফিন ইটস ওকে, বাট নেওয়ার প্রয়োজন নেই। আমি বলবো বেটার টু অ্যাভয়েড ক্যাফিন, অ্যালকোহল, যে কোনো ইয়ে জাতীয় কার্বোনেটেড ড্রিঙ্কস, যেগুলো কার্বন ডাইঅক্সাইড যেগুলো তোমাদের পাওয়া যাচ্ছে, সেগুলো অ্যাভয়েড করবে। হাই সল্ট ডায়েট, সল্ট নুন যত কম খাবেন আপনারা, তোমরা যত কম খাবে তত বেটার। সল্ট যত মাইল্ড সল্ট খাবে শরীরের পক্ষে ভালো। হাই সল্ট ডায়েট নিলেও কিন্তু তোমার ডিহাইড্রেশন হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে, বিকজ ইট অ্যাবজর্ব ওয়াটার, ইট ইউজেস ওয়াটার, যেটা টেনে নেয় জল তোমাদের শরীরের ভিতর থেকে টানতে লাগে। Again, preventive strategy is acclimatization is a good preventive strategy. যে কোনো হট হিউমিড কন্ডিশনে হুট করে গেলে, যে কোনো মানে আনফেভারেবল কন্ডিশনে তুমি যদি হট করে যাও, হঠাৎ করে তোমার যদি এক্সপোজার হয়, হোয়াট ইউ হ্যাভ টু ডু, স্লোলি ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট টু দিস সিচুয়েশন। স্লোলি একজনকে লিখে প্রায় 1 ঘন্টা দৌড়ানোর পরে, এক্সকিউজ মি, হ্যাঁ একটা মেসেজ এসছে। আমি ইনকল মেসেজ গুলো দেখতে গেলে আমার কে জানি কেন আমার এক্সিট করে যাচ্ছে এখান থেকে, কিছু একটা প্রবলেম মাইট বি হচ্ছে। সো প্রবলেমটা সবার ক্ষেত্রে হচ্ছে স্যার, আমার ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে ওপেন করতে পারছি না চ্যাট বক্স। ওকে, তার মানে আজকে কিছু প্রবলেম আছে। মেসেজটা কি ছিল স্যার? একটা প্রশ্ন একটা এসেছিল হঠাৎ, একটু যদি বলেন আমাকে দেখে, বা যে প্রশ্নটা করেছিল ডাইরেক্টলি আমাকে। স্যার মেসেজ প্রশ্নটা ছিল যে সন্দীপ প্রামাণিক বলে কে একজন করেছে, মেসেজটা ছিল যে স্যার কোনো অ্যাথলিট প্রায় 1 ঘন্টা দৌড়ানোর পরে তার যদি জল খাওয়ার প্রয়োজন হয় তবে কতক্ষণ পরে জল খাওয়া উচিত? আমি আসছি প্রেজেন্টেশনের পরে, তুমি নিজেই উত্তর দিতে পারবে পারমাণিক, ঠিক আছে? তো লেট মি রিচ টু দ্যাট। সো অ্যাক্লিমেটাইজেশন আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা দিয়ে আমরা ডিহাইড্রেশনকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি। এবার আমরা আসছি এই যে স্পেসিফিক প্রশ্নগুলো আসছিল, এই টাইপের জিনিসগুলোতে আমরা আসবো। হাইড্রেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল পারফরমেন্স বা অ্যাক্টিভিটিস, এগুলো সম্বন্ধে বেনিফিটস। এবার আমরা একটু স্পেসিফিক হয়ে যাবো। এতক্ষণ আমরা অনেকটা জেনারেল ওয়েতে চলছিলাম, জেনারেলাইজ হচ্ছিলাম। স্যার আর 1/2 ঘন্টা আছে তো না? আর 15 মিনিট স্যার? হ্যাঁ 15 মিনিট।
ঠিক আছে 15 মিনিট, তারপর কিছুটা প্রশ্ন নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এবার স্পেসিফিক ইয়েতে ঢুকছি। হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টেইং হাইড্রেটেড ডিউরিং অ্যাক্টিভিটিস? ইট হেল্পস ইন থার্মোরেগুলেটরি। আমাদের শরীরের যদি টেম্পারেচার যদি রেগুলেট থাকে, আমি বলেছিলাম আমরা যদি ইয়েতে থাকি, হোমিওস্ট্যাসিস কন্ডিশনে থাকি, তাহলে আমাদের সবকিছু আমরা স্মুথলি করতে পারবো। আদারওয়াইজ সবকিছু আমাদের ডিস্টারবেন্সেস প্রথম থেকে শুরু হয়ে যাবে। সো এটা থার্মোরেগুলেশনে সাহায্য করে, মানে বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করে যদি প্রপার ইউহাইড্রেটেড কন্ডিশনে থাকি। যদি আমরা আগেন ইউহাইড্রেশন হেল্পস ইন মিনিমাম মানে ফ্রিকশনস ইন দি জয়েন্ট এন্ড অল, তাহলে চোট আঘাত লাগার সম্ভাবনা, ইনজুরি হওয়ার প্রবাবিলিটি কম থাকবে। এটা নিউট্রিশনস গুলো প্রোভাইড করতে সাহায্য করে কোষে, সেলে নিউট্রিয়েন্টস গুলো, প্রপার খাবার দাবার গুলো, খান পান গুলো, বিকজ দে অলসো নিড ফুড টু সার্ভাইভ, সেগুলো পৌঁছাতে সাহায্য করে। অর্গানের যে ফাংশন গুলো আছে, হার্ট বলো, লাংস বলো, যে কোনো যকৃৎ বলো, যে কোনো অর্গানস বলো, সবগুলোর প্রপার ফাংশনিং করতে গেলে ব্লাড ইজ রিকোয়ার্ড, অ্যান্ড ব্লাড ইজ মেনলি 83% ব্লাড ইউ হ্যাভ সিন, ইট ইজ মেড আপ অফ ওয়াটার অনলি। সো স্টেবল স্লিপ সাইকেল, ঘুমটা আমাদের অ্যাথলিটদের খুব প্রয়োজন, বিকজ দ্যাট ইজ দি ফেজ when regeneration happens, when actually improvement of performance happens. আমরা যখন নর্মালি, তোমরা জানো এটা যারা বিপিএড করছো বা যারা এই ফিল্ডে আছো, বা আপনারা অনেকজন আছেন সিনিয়র, কি আমরা যখন অ্যাক্টিভিটি করি, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, our performance decreases during that time. There are micro tears, we get injured within ourselves. There are many traumas take place within our body. So আমাদের শরীরে জিনিসগুলো সব ঘটে যায়, মানে ঘটতে লাগে, কমতে লাগে। Okay, it reduces, things started reducing, whereas when does it then what is the impact of, means why shall we be doing workout and all? আমার কাজকর্ম কেন করা উচিত? ওকে, বিকজ ইমপ্রুভমেন্টের জন্য ওই যে একটা বাঘ আগে পিছিয়ে আসে তবে গিয়ে ভালো লাভটা মারে, আমাদেরও আমরা ওয়ার্কআউট করব, আমরা তার উপরে আমরা চাপ দেব, আমরা স্ট্রেস দেব, আমরা ওভারলোডেড হব, তবে গিয়ে আমাদের ইমপ্রুভমেন্ট হবে। ইমপ্রুভমেন্টটা কখন হবে? অ্যাকচুয়ালি রেস্ট অ্যান্ড রিকভারি ফেজে। সুপার কম্পেনসেশন তোমরা জানবে অনেকজন, সুপার কম্পেনসেশন কখন আসে? ডিউ টু প্রপার রেস্ট অ্যান্ড রিকভারি আফটার স্ট্রেনিয়াস ওয়ার্কআউট। তাহলে সুপার কম্পেনসেশন ফেজ বা ওই যে ইমপ্রুভমেন্ট ফেজটা আমার কখন হয়? ঘুমের সময়। আমরা যখন প্রপার রেস্ট নিই সেই সময়। ঘুম যদি প্রপার না হয়, তোমার পারফরমেন্স কি হবে? রিডিউস হবে। সো ইউহাইড্রেশন অলসো হেল্পস ইন দিস অ্যাসপেক্ট। ওই সময় আমাদের খাওয়া দাওয়া, মানে পানীয় পদার্থ আর সুইচ অফ করে দেওয়া আমাদের সিস্টেমটাকে, এইগুলোর উপরে ডিপেন্ড করে আমার রিকভারি কেমন হবে। হাইড্রেশনের উপরে, ফুডের উপরে, নিউট্রিশনের উপরে, আর রেস্টের উপরে, স্লিপের উপরে। তো এই স্লিপটা যদি প্রপার না হয়, আমাদের কিন্তু পারফরমেন্স কিন্তু ইমপ্রুভ হবে না। সো দ্যাট অলসো ইউহাইড্রেশন helps in this aspect also, কি again brain function, obviously যে কোনো স্পোর্টসে আমাদের ব্রেন লাগবে, মাথা মস্তিষ্ক আমাদের কাজ না করলে কিচ্ছু ঠিক হবে না। তো এই যে কাজকর্ম করাটা, দ্যাট ইজ অলসো রিকোয়ার। আর ব্রেন ফাংশন আমার প্রপার হবে তখনই যখন আমার সাফিসিয়েন্ট জল আমার আছে ব্লাডে। অ্যাকচুয়ালি there is a fixed amount of I forgot the amount of blood required per minute in the brain. It might be 500 milliliter to 750 milliliter, এরকম একটা কিছু আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এখন আমার মনে পড়ছে না। তো একটা ফিক্স একটা এখানে একটা অটো রেগুলেটরি ফাংশন আছে, যে আমাদের কি করে, ব্রেনে অতটাই রক্ত পাঠায়, ব্রেন সেটা নিয়ে কাজ করে। তার বেশি ব্লাড যদি ব্রেনে যায়, দ্যাট ইজ গোয়িং টু বি এ ফ্যাটাল কন্ডিশন, খারাপ কন্ডিশন। যদি খুব কম যায়, দেন অলসো ইট ইজ গোয়িং টু বি এ ডিস্ট্রাকটিভ মানে সিচুয়েশন। So there is a fixed amount of blood circulation throughout our brain every time. There is an auto regulatory function যেটা আমাদের ম্যানেজ করে সেটা। তো সেইটার জন্য আমাদের জল কিন্তু ব্লাডে যদি কম হয়ে যায়, ব্লাড যদি কমে যায়, তাহলে কোথাও না কোথাও সেখানে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তো সেই জন্য ব্রেন ফাংশনকেও প্রপার রাখি যদি আমরা রিহাইড্রেটেড থাকি। পেটের কাষ্ঠকাঠিন্য, হ্যান ত্যান, কনস্টিপেশন, এইসবগুলো আমাদের কি থাকবে, এগুলো থেকে দূরে থাকবে যদি প্রপার রিহাইড্রেটেড কন্ডিশনে থাকো। মেটাবলিক ওয়েস্ট যত যা অ্যাক্টিভিটির সময় তোমার
ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে যে জমছে, নোংরা তো জমবে যখনই তুমি অ্যাক্টিভিটি করবে, বলেছিলাম একটু আগে ওয়ার্কআউট করবে, ওয়েস্ট প্রোডাক্ট জমবে, ওয়েস্ট প্রোডাক্টটা রিমুভ করতে হবে, তোমার হেল্প করবে তোমার জল বা তরল পদার্থ বা ব্লাড, তো সেটা তোমার হেল্প করে তোমার প্রপার রিহাইড্রেটেড কন্ডিশনে থাকলে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে তোমার সাহায্য করবে। এগুলো সব তোমার দেখো স্পোর্টস এর জন্য বিশাল কাজে লাগছে, হেল্পফুল হচ্ছে। জার্কি মুভমেন্ট, কোনো যদি জার্কি মুভমেন্ট হয়, ভিতরে ইন্টারনাল অর্গান গুলো নিজেদের মধ্যে তো ক্লাস করতে পারে, বা জয়েন্টস গুলো এই নি টি অ্যাঙ্কল এগুলো তো ধাক্কা মানে নিজের মধ্যে ঘষা লাগতে পারে, সেগুলো তোমার লুব্রিকেটেড করতে তোমার সাহায্য করে। প্রপার রিহাইড্রেশন থাকলে, যদি প্রপার হাইড্রেটেড থাকো, তাহলে তোমার সেটাও কিন্তু কাজে লাগবে। অপটিমাম এনার্জি প্রোডাকশনে সাহায্য করে, ফটিগ ডিলে করে, অতি ক্লান্তি থেকে তোমাকে দূরে রাখে। অতি ক্লান্তি অত সহজে আসতে পারে না যদি তুমি রিহাইড্রেশন, তোমার যদি প্রপার হাইড্রেটেড কন্ডিশনে তুমি থাকো। রিস্ক অফ ইনজুরি এগুলো সব তোমার কি করবে, ইনফ্যাক্ট ইনজুরি তোমার রিস্ক তোমার কমিয়ে তুলবে। ব্যাড ইফেক্ট অফ ডায়োটিক্স or water pills, there are in few sports or many a times what happens, এটা একটু সাইন্টিফিক ইয়েতে যাবে, তোমার ড্রাগস এন্ড অল যদি তোমার ইয়ে করতে হয়, মানে স্প্ল্যাশ আউট করতে হয়, যদি তোমরা কিছু মানে অনেক সময় স্পোর্টস এর জন্য, যদিও সেটা এথিক্যাল নয়, যদি নিয়ে থাকে বা কিছু, সেগুলোকে ইয়ে করার জন্য বেশি বেশি জল তোমার কি হয় খেতে হয়, যাতে ওটা ইউরিনের মাধ্যমে যেন ওটা পরিষ্কার হয়ে যায়, যত তাড়াতাড়ি পাওয়া যায়। সো এই যে সেটার জন্য অনেক সময় আবার ওয়াটার পিলস খাই অ্যাথলিট, সেটার আবার ব্যাড ইফেক্ট থাকে। ওয়াটার পিলস যদি ডাইরেক্টলি খেয়ে নিচ্ছে, আবার শরীরে প্রচুর ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, সেটার জন্য আবার তোমার জল সাফিসিয়েন্ট তোমার নিতে হবে। সো এই যে ব্যাড ইফেক্টস, ডায়োটিক্স বা ওয়াটার পিলসের যে ব্যাড ইফেক্টস আছে, সেগুলোকেও দূরে রাখতেও সাহায্য করবে তোমার প্রপার ইউহাইড্রেটেড কন্ডিশন। একটা রিসার্চ থেকে আমি দেখছিলাম, বেশ একটা মজাদার জিনিস, কি কতটা জল প্রয়োজন আমাদের শরীরে। দেখো এখানে তোমার দেওয়া আছে একটা 2 থেকে 8 বছরের বয়সে, তোমার দেখো পার মিলিলিটার অফ মানে পার কেজি তার বডি ওয়েটের, তার 77 মিলিলিটার অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড। যখন 8 বছরের নিচে অবধি, তার মোটামুটি তার রিসার্চ বলছে 77 মিলিলিটার অফ জল প্রয়োজন পার কেজিতে তার বডি ওয়েটের। ওয়ারাস যখন সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাচ্ছে 9 থেকে 18 এর মধ্যে, তখন তার রিকোয়ারমেন্টটা অ্যারাউন্ড 40 মিলিলিটার পার কেজি হয়ে যাচ্ছে বডি ওয়েটের। আবার সে যখন অ্যাডাল্টহুডে পৌঁছাচ্ছে, তখন তার বডি রিকোয়ারমেন্টটা, ওয়াটারের রিকোয়ারমেন্টটা পার কেজি ওয়েটে তোমার কত হয়ে যাচ্ছে, 35.5 মিলিলিটার পার কেজি ওয়েটে, মানে মোটামুটি 35 থেকে 36 মিলিলিটার অফ ওয়াটার পার কেজি রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে তার। তো দিস রিসার্চ হ্যাজ সাজেস্টেড, তার মানে কি, ছোট বাচ্চাদের জলের প্রয়োজন, তাদের অনুপাত হিসাবে, শরীরের ওজনের অনুপাত হিসাবে তাদের জলের প্রয়োজন বেশি। এটা কিন্তু আমাদের মা বাবাদের বা ভাই বোনদের, দাদা দিদিদের এটা মাথায় রাখতে হবে। এবং অনেক সময় বাচ্চারা কি করে, সব ওরা পিপাসা না লাগলে বলে না, আমাদের এই কন্ডিশনে, এই সিচুয়েশনে ইউ হ্যাভ টু ইনডিউস দেম টু হ্যাভ ওয়াটার। মানে তোমাদেরকে যদি ডাইরেক্টলি শুধু ওয়াটার খেতে ভালোবাসছে না, লেট দ্যাট বি উইথ সাম অ্যাডেড ফ্লেভার, তাহলে কি হলো, তা বাচ্চারা একটু ফ্লেভার যুক্ত জিনিস ভালোবাসে, ইট উইল হেল্প দেম আউট। তাদের কিন্তু এই যে ওয়াটার রিকোয়ারমেন্টটা আছে, স্পেশালি এই কন্ডিশনে তাদের কিন্তু খুব প্রয়োজন, এই গ্রোয়িং স্টেজে, তো তাদের রিকোয়ারমেন্টও বেশি, তাদেরকে একটু বেশি করে জল খাওয়ানোর চেষ্টা আপনারা করবেন বা তোমরা করবে, হেল্প করবে তোমাদের ভাই, মানে ছোটদের স্পেশালি, আর নিজেরা তো করবেই করবে। তোমরা তো দেখছো রিকোয়ারমেন্টটা যত তোমাদের এজেও কিন্তু রিকোয়ারমেন্ট অনেক বেশি কম্পেয়ার টু আমাদের এজে, বা আমাদের থেকে সিনিয়র যারা আছেন, যারা 50-60 এ চলে গেছেন, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের থেকেও একটু কম। সো রিকোয়ারমেন্ট ইজ রিডিউসিং উইথ এজ, সেটা একটা মাথায় রাখবে, পার কেজি যে রিকোয়ারমেন্টটা। এবার নর্মালি রাফলি যদি আমরা দেখি, একটা চার্ট এরকম দেওয়া থাকে কি না, এত কেজি হলে এতটা জল, এগুলো এক একটা গ্লাসকে তুমি অলমোস্ট 200 মিলিলিটার অফ ওয়াটার ধরে নেবে, সেই হিসাবে তুমি এগিয়ে যাবে। এটা হচ্ছে যেটা সেডেন্টারি কন্ডিশনে, দিস চার্ট ইজ অ্যাপ্লিকেবল ফর এ সেডেন্টারি পিপল। এর সাথে স্পোর্টসে যদি থাকো, ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে তোমাকে বাড়াতে হবে। নর্মালি তুমি যদি অ্যাক্টিভিটির মধ্যে থাকো, এক লিটার মানে সরি আরো 1 লিটার এক্সট্রা জল তোমাকে খেতে হবে এটার পরেও। আর যদি তুমি আরেকটু ইন্টেন্সিভ মানে মডারেট করো, সেখানে তোমাকে আরো মানে তাহলে 1 প্লাস আরো 600-700 মিলিলিটার বাড়াতে হবে। খুব ইন্টেন্সিভ ওয়ার্কআউট করো, তোমাকে টোটাল অলমোস্ট এই রিকোয়ারমেন্ট থেকে 2-3 লিটার এক্সট্রা জল আবার তোমাকে নিতে হবে। ঠিক আছে, এটা একটা সেডেন্টারি লোকজনের জন্য, নর্মাল লোকজনের জন্য। তো হাউ মাচ টু ড্রিঙ্ক সেখানে দেওয়া হচ্ছে, এখানে যেরকম
2 থেকে 3 লিটার মোটামুটি এটা রাফ একটা এস্টিমেট। যদি খেলাধুলো করো তাহলে পার আওয়ার অফ ওয়ার্কআউট একটা ওয়ার্কআউটে তোমার আবার 500 থেকে 1 লিটার, মানে হাফ লিটার থেকে 1 লিটার তুমি জল আরো বাড়াবে। তোমার যতটা তুমি ওয়ার্কআউট করছো পার আওয়ারের হিসাবে তুমি 500 থেকে 1 লিটার তুমি জল বাড়াবে। নর্মালি 2 থেকে 3 লিটার, তারপর এটা বাড়বে। সিমিলারলি আবার যদি তোমার যদি তোমার ওয়ার্কআউটটা যদি অনেক লম্বা চলছে, অনেকক্ষণ ধরে চলছে, সেখানে মানে নর্মাল মানে 1 ঘন্টা অবধি তুমি নর্মাল কন্ডিশন নর্মাল ওয়াটার খাও, কোনো অসুবিধা নেই। তারপরেও যদি বেশি চলছে, সেখানে প্রয়োজন পড়লে তোমাকে ইলেকট্রোলাইটস তোমাকে অ্যাড করতে হবে, স্পেশালি সোডিয়াম অ্যাড করতে হতে পারে, যাতে যেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স গুলো না হয়। আদারওয়াইজ তোমার হাইপোনাট্রিমিয়া হয়ে যেতে পারে, এই প্রবলেমটা আসতে পারে। তো সেটা মাথায় রাখবে। কিন্তু কখন? যখন সেটা ওয়ার্কআউটটা 1 ঘন্টার বেশি যাচ্ছে, তখনই এগুলো প্রয়োজন। বা ইভেন কার্বোহাইড্রেট অ্যান্ড অল ইউ ক্যান অ্যাড লিটল বিট ওয়েন ইট ইজ রিকোয়ার্ড, যেন ম্যারাথন রেস অ্যান্ড অল, তখন যখন দৌড়াচ্ছে তখন হালকা মাইল্ড কার্বোহাইড্রেট তুমি যদি অ্যাড থাকে তোমার লিকুইডে, তোমার কি হবে, তুমি বেটার পারফর্ম করতে পারবে। ডিউরিং এক্সারসাইজ অ্যাথলিট উইল টিপিক্যালি লুজ এনিওয়্যার বিটুইন দ্য এক্সারসাইজের সময় বলছে, মানে ঘামের মাধ্যমে তোমার মানে হাফ লিটার থেকে 3 লিটার অব্দি জল কিন্তু পার ডে তোমার এক্সেস বেরিয়ে যেতে পারে। সো দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার তোমাদের মাথায়, মানে আপনাদের মাথায় বা তোমাদের মাথায় হবে। স্পেসিফিক্যালি যদি আমরা যাই, প্রি ইভেন্ট ফ্লুইড ইনটেক, প্রি, ডিউরিং আর পোস্ট, আমরা এই 3 ভাবে দেখে নেব। প্রিতে তোমার কি করতে হবে, একদিন আগে, মানে যখন তোমার অ্যাক্টিভিটিটা আছে, পারফরমেন্সটা আছে বা অ্যাক্টিভিটি তুমি করবে, তার আগের দিন তুমি 1.5 থেকে 3 লিটার তুমি জল বেশি খাবে। যখন 2 ঘন্টা আগে হাফ লিটার থেকে 1 লিটার তুমি জল বেশি খাওয়া উচিত। তোমার 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে হাফ থেকে 1 লিটার, 1 ঘন্টা আগে, ঠিক 1 ঘন্টা আগে হাফ লিটার জল এক্সট্রা খাও, যেটা তুমি খাও তার থেকে এক্সট্রা তুমি নিলে। জাস্ট ইভেন্টের কিছুক্ষণ আগে, 20 মিনিট আগে তুমি আরো 250 মিলিলিটার জল খাবে। সো দিস উইল লিড ইউর বডি টু বি ইন প্রপার হাইড্রেটেড কন্ডিশন। ইউরিনেশন একটু বাড়বে, কোনো অসুবিধা নেই, লেট ইট বি, কিন্তু তোমাকে প্রপারলি হাইড্রেটেড কন্ডিশনে রাখতে সাহায্য করবে প্রি ইভেন্ট, যদি তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করো। ডিউরিং ইভেন্ট, এবার আসছি আমরা ডিউরিং ইভেন্ট, 1 ঘন্টা অব্দি প্লেন ওয়াটার ইজ সাফিসিয়েন্ট, রাইট? নেক্সট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুট করে একদম মানে ঢক করে জল খেয়ে নেবে না। পিপাসা পেয়েছে হা 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 করে খেয়ে নিলাম, না, নো। এভরি টাইম ইউ হ্যাভ টু সিপ দি ওয়াটার, একটা মাউথ ফুল অফ ওয়াটার নাও। কারণ তুমি আবার কারণটা কি, তোমার অ্যাবজর্পশন ক্যাপাসিটির সঙ্গে তোমাকে ইয়ে রাখতে হবে। যদি তুমি সেটা না রাখো, এক গাদা পেট ফুল করে দাও, তোমার প্রেফারেন্সিয়াল শান্টিং অফ ব্লাড, তোমার রক্তের চলাচল, তোমার কি হবে, ওই জলটাকে তোমার ঠিক করার জন্য ডাইজেস্টিভ ট্র্যাকের দিকে রক্ত চলাচলের মানে রক্তর প্রয়োজন হবে, সে রক্ত টানার চেষ্টা করবে। কিন্তু তুমি যখন হিটেড আপ আছো, তুমি যখন ওয়ার্কআউট করছো, তোমার তো রক্ত তো মাসেলসের প্রয়োজন, তোমার তো শরীরের আরো বিভিন্ন পার্ট গুলো যেগুলো কাজ করছে অ্যাক্টিভলি, সেগুলোতে তোমার প্রয়োজন। স্পেশালি তোমার মাসেলসে খুব বেশি জলের মানে রক্তের প্রয়োজন। এবার সেখানে যদি তুমি 1 গাদা জল খেয়ে নিলে, এবার সেটাকে হজম করার জন্য আবার সে ডাইজেস্টিভ ট্র্যাকও রক্ত চাইছে, নিজেদের মধ্যে একটা টানা হেঁচড়া হতে লাগবে না? আর টানা হেঁচড়া হলে কি হবে, কোনোটাই ঠিক করে হবে না জিনিসটা। তো এমন ভাবে জলটা খেতে হবে, এমন ভাবে কি আমরা মুখ ভর্তি একবার করে সিপ নেব, কতটা, ওই যতটা মুখে ভর্তি, মোটামুটি 100, 150, 200 মিলিলিটার, যতটা একবারে আমার মুখে ঢুকলো, মোটামুটি এরকম 1-2টো সিপ নিয়ে নিলাম, সাফিসিয়েন্ট আমি। আদারওয়াইজ ওই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসকমফর্ট ফিল করতে পারো, খেলাধুলোতেও আর কনসেন্ট্রেট করতে পারবে না। তো নর্মালি কি হয়, আমরা জানি কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বললাম কি 10 মিলিলিটার পার মিনিটে হতে পারে। তাহলে আমার ওই যে 20 মিনিটের মধ্যে আমি কত, ম্যাক্সিমাম 200 মিলিলিটার জল আমি অ্যাবজর্ব করতে পারি 20 মিনিটের মধ্যে। তাহলে আমাকে সেইভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে, আমি কি করবো, মাত্র 200 মিলিলিটার জলই খাবো 20 মিনিটের মধ্যে, কারণ সেটা আমার অ্যাবজর্ব হবে, রাইট? আর একটু বেশি খেতে পারো, যেহেতু 15 থেকে 20 মিনিট কেন দিয়েছি, কারণ একটু জল তো ঠিক আছে ওয়েস্ট হতে পারে, যেটা পুরোটা খাচ্ছ পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে সেটা তো কোনো ঠিক নেই। তো মোটামুটি 200 মিলিলিটার যেহেতু অ্যাবজর্ব হতে পারে, আমি মানে যদি 15 মিনিটে 200 মিলিলিটারের বেশি আমি আর নেব না। যদি কোল্ড কন্ডিশন থাকে, একটু হালকা উষ্ণ গরম জল ঠিক আছে, কারণ যদি খুব গরম কন্ডিশন থাকে, হালকা ঠান্ডা জল, মানে কিন্তু চিল্ড না, চিল্ড ইজ अगेन হার্মফুল। আমাদের শরীর কিন্তু যেহেতু থার্মোরেগুলেটরি ফাংশন আছে, ভিতরটা ইন্টারনাল টেম্পারেচার আমার 36, মানে ওই টেম্পারেচারটা থাকছে 36। আমি যদি খুব ঠান্ডা জল খাই, সেটা কিন্তু অসুবিধা ক্রিয়েট করবে, সেটা কিন্তু অসুবিধা হবে। তো খুব একদম চিল্ড, একদম ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয়, ঠান্ডা পানীয় খাবে না, নর্মাল বেস্ট। কিন্তু যদি দেখো খুব গরম কন্ডিশন, মাইল্ড
মানে ঠান্ডা, একটু বেশি ঠান্ডা খেতে পারো। খুব ঠান্ডা কন্ডিশন, উষ্ণ গরম জল। কেরালা এন্ড অল, কেরালাতে তোমরা মানে আপনারা যদি কেউ গেছেন, ইউ উইল ফাইন্ড আউট সেখানে গরম জল দেওয়া হয় ইয়েতে, রেস্টুরেন্টে, প্রতিটা রেস্টুরেন্টে সেখানে গরম জলই দেওয়া হয়। দে আর ভেরি হেলথ কনসিয়াস, দে আর ভেরি লিটারেট, দে হ্যাভ দ্যাট প্র্যাকটিস। তারা রেস্টুরেন্টে সদ্য তানাত ওয়াল্লাম বলে, মানে উষ্ণ গরম জল তারা দেয়, সাথে আরো কিছু জড়িবুটি মিশিয়ে থাকে। ওই মানে জড়িবুটি বলতে গাছের কিছু শেকড় টেকড় বাক মিশানো থাকে, রেড কালারে হয়, খুব হেলদি ড্রিঙ্ক হয় ওটা। তো নর্মালি তো ঠান্ডা জল না চাইলে নর্থ ইন্ডিয়ানরা ঠান্ডা জল পায় না, ওরা গরম জলই দিয়ে দেয়, সার্ভ করে দেয়। সো আগেন কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, যদি 90 মিনিটস এর বেশি যদি ওয়ার্কআউট হচ্ছে ডিউরিং অ্যাক্টিভিটি, 90 মিনিটস এর বেশি যদি ওয়ার্কআউট হচ্ছে, তখন যদি প্রয়োজন পড়ে আমি ইলেকট্রোলাইটস আমি অ্যাড করা জিনিসপত্র খাবো, বা কার্বোহাইড্রেট, মাইল্ড কার্বোহাইড্রেট অ্যাড করা জিনিসপত্র আমি নেব। উই হ্যাভ সিন নাও এডেজ মেনি টুর্নামেন্টস অ্যান্ড অল, যেখানে আগে ফুটবলে কখনো ব্রেকই থাকতো না, এখন ফুটবলেও ব্রেক দিচ্ছে, ওয়াটার ব্রেক দিয়ে দিচ্ছে, ফুটবলে ব্রেক দিচ্ছে, রাগবিতে ব্রেক, মানে মেনি প্লেসেস ইউ উইল ফাইন্ড ওয়াটার ব্রেক ইজ দেয়ার, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নেসেসারি। এখন কিন্তু বুঝেছেন, আমাদের সময় প্র্যাকটিক্যালি আমরা মানে আমি বলি অনেক সময়, দো ডিউরিং দ্যাট টাইম ইট ওয়াজ রেজিমেন্টাল টাইপ অফ ট্রেনিং অ্যান্ড অল, ফুটবলে মানে পুরো একদম পরিশ্রম করাতেন ঠিকভাবে, জল আমরা মানে ওয়াটার ব্রেক দেওয়া হতো না। এমনও দিন গেছে ঘাসটাকে চিবিয়ে চিবিয়ে খেতাম। মানে এখন বুঝি না ওটা ইনসাইন্টিফিক ছিল, ওটা সাইন্টিফিক ছিল না, কিন্তু উপায় ছিল না। কোচেস যদি আমাদেরকে সেইভাবে, মানে ওরা চায় কি না একদম হার্ডি তৈরি হবে, এরকম একটা মেন্টালিটি ছিল। বাট নাও ইট হ্যাজ বিকাম মোর সাইন্টিফিক, পিপল হ্যাভ নো অ্যাবাউট দি থিংস এন্ড অল। সো হাইড্রেশন আমাদের কি হচ্ছে, প্রপার আমাদেরকে এখন সাফিসিয়েন্ট আমাদের ব্রেক দেওয়া হচ্ছে প্রতিটা ইভেন্টের মাঝখানে। ইউ ফাইন্ড ইন IPL, ISL, যে কোনো ব্যাডমিন্টন লিগস এন্ড অল, এভরিওয়ার দেয়ার ইজ এ ওয়াটার ব্রেক, সেখানে জল তারা কিন্তু পান করতে সুযোগ দেয়। একটা জিনিস এখান থেকে আমার খুব আরো মনে পড়লো, একটা ভালো জিনিস, ইউ উইল ফাইন্ড মোস্ট অফ দি বাংলাদেশ প্লেয়ার্স এন্ড মোস্ট অফ দি প্লেয়ার্স, দে ড্রিঙ্ক ওয়াটার ইন এ সিটিং পজিশন, তারা নি ডাউন করে তারপর জলটা খায়, রাইট? আবার জল ঢক করে বোতল থেকে খাওয়ার থেকে আমরা যদি সিপ করে খাই জলটা, ইট ইজ মোর ইউজফুল। সেটা আমাদের সালাইভার সঙ্গে সঙ্গে ডাইজেশন, হজম হতে, আমাদের জলটা আবার সেই কি বলে অ্যাবজর্ব হতে আমাদের সাহায্য করে, হেল্প করে। তো ওয়াটার শ্যাল নট বি মানে ঢক করে খেয়ে নেওয়া উচিত নয়, তার সাথে এয়ার বাবলস চলে যাচ্ছে, ডাইজেশনের প্রবলেম হবে। সিপ করে যদি খাওয়া যায় গ্লাসে, দ্যাট ইজ মাচ বেটার, দ্যাট শ্যাল বি ইউজড। আর বসে জলটা খাওয়া উচিত। ম্যারাথন অ্যান্ড অল এভরিওয়ার ইউ উইল ফাইন্ড দিস ওয়াটার ব্রেক। অনেক সময় থাকবে কিনা আমরা স্পোর্টস, তাহলে ডিউরিং ইভেন্ট কি আমরা স্পোর্টস ড্রিঙ্ক অ্যান্ড অল, তোমাদেরকে বললাম কি কখন তোমরা স্পোর্টস ড্রিঙ্কের দিকে যেতে পারো। আদারওয়াইজ নর্মালি মানে নর্মাল কন্ডিশনে, নর্মাল অ্যাক্টিভিটি আপ টু 1 hour, নর্মাল থিংস আর ওকে। আগেন ডিউরিং ইভেন্টে আরো কিছু জিনিস, যেরকম তোমার ওই যদি অনেকক্ষণ ধরে অনেক ওয়ার্কআউট যদি বেশি হচ্ছে, তাহলে ইলেকট্রোলাইট কন্টেন্ট তোমরা দিতে পারো, যেখানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এইসবের কারেক্ট ব্যালেন্স। এটা আবার কম বেশি, মানে খুব বেশি যদি ব্যালেন্সটা যদি বিগড়ে যায়, সে আবার গন্ডগোল, সে আবার তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গন্ডগোল করে ফেলবে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম ক্রিয়েট করে ফেলবে, তোমার মাসেলসে তোমার এনার্জিটাকে বেরোতে দেবে না বা ঢুকতে দেবে না, এরকম কন্ডিশন হয়ে যাবে। তো একটা ব্যালেন্স দেওয়া ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তোমার বানানো উচিত। আগেন যদি খুব বেশি লং ডিউরেশন অফ ওয়ার্কআউট হয়, যেখানে আমার কার্বোহাইড্রেট, আমরা জানি নর্মালি আমি বলেছিলাম কি আমরা লং ডিউরেশন ওয়ার্কআউট করলে আমার ফ্যাট থেকে এনার্জিটা মেনলি আসছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর কার্বোহাইড্রেট সোর্সেস অলসো উইচ আর বিং ইউজড কম বেশি। তো সেখানে কার্বোহাইড্রেটটাকে রিপ্লেনিশ করতে গেলে আমার কখনো কখনো ডাইলুটেড অ্যাডিকিউট যদি কার্বোহাইড্রেট ড্রিঙ্কস যদি অ্যাড করা থাকে, দ্যাট ইজ অলসো ওকে, নট ব্যাড। Okay, but that is again marathon type of run and all during that time, otherwise no need. Okay, so next it is after event আমি কি করব, ফার্স্ট অফ অল তুমি তোমার ওয়েটটাকে চেক করে নাও, আগে চেক করেছিলে এখন চেক করে নাও, জানতে পারবে কতটা ওয়েট তোমার রিডিউস হয়েছে। রাফলি তার 150%, তার জল 150%, 150% অফ ফ্লুইড লস তোমাকে রিপ্লেনিশ করতে হবে। তুমি ধরে নাও মানে কম্পেনসেট করতে হবে তোমাকে, তোমার যদি 1.5 কেজি ওজন, মানে 1 কেজি ওজন কমেছে, তাহলে তোমাকে 1.5 কেজি জল খেতে হবে, 1.5 লিটার জল খেতে হবে। তোমার যদি 2 কেজি কমে গেছে, তুমি 3 লিটার জল তুমি রিপ্লেনিশ করবে। সেটা আবার কিভাবে করবে, একবারেই আমি 3 লিটার খেয়ে নিলাম, 2 লিটার খেয়ে নিলাম না, 1 ঘন্টাতে ম্যাক্সিমাম 750 থেকে 1 লিটার অব্দি জল তুমি
খাবে, আপনাদের মানে সবার খাওয়া উচিত। মানে যারা অ্যাথলিট হচ্ছে পোস্ট ড্রিঙ্ক 750 থেকে 1 লিটার অব্দি জল আমরা রিপ্লেনিশ করব 1 ঘন্টাতে। আর লেটার অন তারপর আমরা নর্মাল যেরকম ড্রিঙ্কিং আমাদের ক্যাপাবিলিটি সেভাবে আমরা করতে থাকবো। যদি আমাদের এটা তো বলেইছিলাম ইভেন যদি 90 মিনিটের বেশি যায়, অনেকটা স্ট্রেসফুল হয়েছে, অনেক কন্ডিশন খুব খারাপ ছিল, ক্লাইমেটিক কন্ডিশন, দেন ইলেকট্রোলাইটস মিক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এসব মিক্স বা কার্বোহাইড্রেটেড ড্রিঙ্কস আমরা নিতে পারি। পোস্ট অ্যাক্টিভিটি ড্রিঙ্কস আমরা আদারওয়াইজ সিম্পল পোস্ট অ্যাক্টিভিটি তুমি 80 থেকে 40 মিলিলিটার মানে সরি এমজি মানে গ্রাম অফ ওয়াটার মিক্স করো, সরি ওয়াটারে মানে 1 লিটার জলে 40 থেকে 80 গ্রাম চিনি মিক্স করো, একটু পারা লবণ, পিঞ্চ অফ সল্ট নাও, সেটা গুলে দাও, দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ গুড এনাফ। আর যদি আরো ইনোভেটিভ ইয়েতে যেতে চান তাহলে ডাইলুটেড কি বলে আমাদের ফ্রুট ড্রিঙ্কস, diluted fruit juices and all, mix যে fruit juice হয় by diluted in a diluted condition with 50 at least 50% of water, সেটাও fruit drinks টাও diluted থাকবে, আবার এখানেও আবার জলও মিক্স করে সেটা নেবে। মিল্ক ইজ এ গুড সোর্স অফ পোস্ট অ্যাক্টিভিটি ড্রিঙ্ক, কারণ মিল্কের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, সোডিয়াম আমরা জানি এগুলো সবকিছুই থাকে। আর মিল্ক, তবে পুরো গাঢ় পিওর মিল্কটা নিয়ে নেওয়াটা ঠিক নয়, দ্যাট হ্যাজ টু বি আগেন ডাইলুটেড, যাতে সেটা যেন ইজিলি অ্যাবজর্ব হয় আমাদের শরীরে। সো এটা আমাদের প্রোটিন সিনথেসিস করতে বা কার্বোহাইড্রেট আবার রিসিনথেসিস করতে, কোরি সাইকেলে আমাদের আবার হেল্প করতে, যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট গুলো জমে গেছে সেগুলোকে আবার আমার এনার্জি সিস্টেমে আবার ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করতে পারে আমার মিল্ক বা এইসব টাইপের মাইল্ড স্পোর্টস ড্রিঙ্ক। ওকে, কার্বোনেটেড ড্রিঙ্কস আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, অ্যালকোহল ড্রিঙ্ক পোস্ট অ্যাক্টিভিটি একদম মানে অ্যাভয়েড করবে। Though I was a bit surprised, Kerala, even Australia, I have found athletes many a time. So that is again, I have to find out. মানে এখনো আমার খোঁজা হয়নি কি after sports, after activities, they go for soda drink and all. But I don't understand why is it so. But they say no, it provides them very much. Means it's good for them. Even ভালো লেভেলের অ্যাথলিটরাও এটা করে থাকে অনেক সময়। সো রিসার্চেস মাইট বি, আমার এখানে এখনো খোঁজা হয়নি, এটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। নেক্সট, এটা তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য, কি মনে হয় দুটো ছবির মধ্যে কোন জলটা বেশি ভালো খাওয়া? হুইচ ওয়াটার ইজ বেটার? সবাই জাস্ট আনমিউট এন্ড লেট মি নো, কোনো অসুবিধা নেই। হুইচ ওয়াটার ইউ ফিল ইজ বেটার? This one যেটা কল ট্যাপ থেকে যেটা ন্যাচারাল ওয়াটার। তাহলে আমরা এত দাম দিয়ে পয়সা দিয়ে বোতল ওয়াটার কিনছি কেন? অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার, নর্মালি আমরা মিনারেল ওয়াটার বলতে যেটা বুঝি সেটা কিন্তু আমরা পাই না, মানে সেটা আমরা কিনি না। আমরা যে নর্মাল ওই 20 টাকা 25 টাকা যে জলগুলো কিনি, দে আর অনলি প্লেন ওয়াটার, আরও ওয়াটার অ্যান্ড অল, সেখানে কিন্তু মিনারেল অ্যাডেড থাকে না। মিনারেল ওয়াটার ইজ ডিফারেন্ট, সেগুলো আর অনেক কস্টলি হয়। বাট ন্যাচারাল ওয়াটার ইজ ন্যাচারালি minerals added, it has natural content of minerals. So ন্যাচারাল ওয়াটার আমাদের কি করে, মিনারেলস গুলো আমাদের যেহেতু অনেক ভিতর থেকে আসে, অনেকগুলো লেয়ার্স, অনেকগুলো stones and all, there are many things, naturally it is being prepared, and natural water is best for any sort of আর আরো ভালো হবে যদি তুমি এখন এই গরমের দিনে, যেহেতু গরমের দিন এসছে, আই ডু প্র্যাকটিস দিস, আমি ফ্রিজে জল আমাদের এখানে অ্যাভয়েড করি, খেতে দিই না বা খাইও না আমরা কি করি, কলসিতে জলটা রাখি। এটা কিন্তু আগে চলতো, এখন আমি মানে অনেক আর দেখতে পাওয়া যায় না সচরাচর, বাট ইটস এ ভেরি গুড প্র্যাকটিস। তুমি মানে সেই জলটা এত মিষ্টি হবে এবং ঠান্ডা হবে, ইউ উইল ফাইন্ড, মানে তোমার মনে হবে না দারুণ মানে খেলাম। তো কলসিতে যদি নিচে সম্ভব হয় একটা কার্টুনে বালি রেখে তার উপরে কলসি রেখে কলসির ভিতরে তুমি জলটা রাখো, সেই জলটা তুমি পান করো, ইউ উইল, এই অ্যাটমসফিয়ারে তুমি বেশি জলও খেতে পারবে এবং মানে কোনো ক্ষতি হবে না। ওই যে ফ্রিজে যে প্রবলেমস গুলো থাকে জলে, ঠান্ডা জলে, সেগুলো তোমার ফেস করতে হবে না, কিন্তু জলটা ঠান্ডা থাকবে। সো দ্যাট ইজ এ ভেরি গুড অপশন। এনিওয়ে, ফাইনাল স্লাইডে আমি চলে এসেছি। Though I have taken little more time, I think 15 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম। তো প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশনস, ডোন্ট রিলাই অন থ্রাস্ট,
পিপাসার উপরে মানে ওয়েট করবে না, পিপাসার উপর ডিপেন্ড করবে না কখনো। তুমি ফার্স্ট তোমার মানে জল পিপাসা পেয়েছে সেটার উপরে না, কন্টিনিউয়াসলি জল অল্প করে খেতে থাকো, নো প্রবলেম। প্লেন ওয়াটার এনাফ শর্ট ডিউরেশনের জন্য। কার্বোহাইড্রেট ড্রিঙ্কস যদি খুব বেশি ইন্টেন্সিভ ওয়ার্কআউট হচ্ছে, সল্ট সাপ্লিমেন্ট যদি হট কন্ডিশন যদি হচ্ছে, আনফেভারেবল কন্ডিশন হচ্ছে, তখনই সল্ট সাপ্লিমেন্টে যাবে। স্মলার কোয়ান্টিটি, ফ্রিকুয়েন্ট ইন্টারভাল, অল্প অল্প করে খাবে বলেছিলাম, ঢকঢক ঢকঢক খাবে না, জাস্ট সিপ, ডন্ট গাল্প, সিপ করবে, অল্প অল্প মুখ ভর্তি জল নেবে, খাবে। During the activity, take frequent break during any activity. Don't hesitate to take breaks. প্রতি 10 মিনিট 15 মিনিটে একবার করে জল একটু নাও, কোনো অসুবিধা নেই। That will help you a lot to improve your performance, to retain your performance. Again, normally আমাদের 6 থেকে 8 গ্লাস, ওটা তো তোমাদের আগে বললাম কত গ্লাস কোন বডি ওয়েটের সঙ্গে চলবে। এক্সেস ফ্লুইড আবার ফোর্স করে দিলে অন্য দিকটাও হতে পারে, যেটা বলেছিলাম, হাইপোটনিক কন্ডিশন হয়ে যেতে পারে, হাইপোনাট্রিমিয়া হয়ে যেতে পারে। তো সেটাও কিন্তু মাথায় রাখার, এক্সেস অফ এনিথিং ইজ নট গুড, সবকিছুর একটা লিমিটেশন থাকা উচিত। আদারওয়াইজ খুব বেশি যদি জল ফোর্স করে দাও তাহলে ইলেকট্রোলাইটস লস হয়ে যেতে পারে, দ্যাট মে কজ ট্রাবল। নর্মালি ইটস গুড টু ক্যারি এ বোটল। এটা খেলাধুলো করার সময়ও খেলাধুলো না করার সময় সব সময় নিজের সাথে একটা জলের বোতল রাখো। স্পেশালি মানে ট্রেনিং কন্ডিশনে তো 100% রাখতেই হবে। আর তোমার ওয়েদার কন্ডিশন, উপরে ওয়েদার কন্ডিশনটাকে তোমার সম্মান দিতে হবে এবং সেটার সাথে তোমাকে জলের প্রয়োজন তোমার কম বেশি সেটা তোমাকে বুঝে বাড়াতে হবে। সো দিস ওয়াজ অল ফ্রম মাই সাইড। ইফ দেয়ার ইজ এনি সাজেশন ফ্রম এনি অফ দি সিনিয়র্স প্রেজেন্ট হিয়ার, অনেক টিচার্স আছেন এখানে বা অনেক সহকর্মীরা আছেন, আমার স্টুডেন্টসরাও আছে অনেক বিপিএড এ, যদি কোনো সাজেশন থাকে প্লিজ। অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার আপনাকে। প্রায় 1 ঘন্টার উপর আপনার মহামূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে আপনি চর্চা করলেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এই সেশনটি ওপেন করা হচ্ছে। যদি কারো কোনো প্রশ্ন আছে তোমরা সরাসরি আনমিউট করে আমাদের আজকের মুখ্য আলোচকের কাছে রাখতে পারো। যদি কোনো ছাত্রছাত্রী বা আমাদের কলিগের কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে, তোমরা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে রাখতে পারো। এনি সাজেশন স্যার? হ্যাঁ, উজ্জ্বল সাজেশনটা নেব স্যার একবার। স্যার বলছিলাম স্যার, আপনি ওই পোস্ট যেটা করে বলেছিলেন, পোস্ট ডিউরিং পোস্ট এক্সারসাইজ যেটা বলেছিলেন যে ওখানে 60 থেকে 80 গ্রাম যে আমরা সুগারটা অ্যাড করছি স্যার, আর ওর সঙ্গে একটুখানি নুন অ্যাড করছি স্যার, ওখানে কি আমরা লেবু অ্যাড করতে পারি কোনো কারণে? হ্যাঁ 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 পোস্ট অ্যাক্টিভিটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ও তো ফ্রুট ড্রিঙ্কসও আমি বলছি, ফ্রুট জুস তো তুমি অ্যাড করতেই পারো। না স্যার, আমি বলছি যেটা স্যার একটা লেমন ইজ অলসো এ ফ্রুট। 40 থেকে 80। নিবুও একটা এক ধরনের ফল বা নিবুও এক ধরনের সবজি, যাই হোক মানে লেমন মানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাট উইল হেল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ উজ্জ্বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারি? প্রত্যুষ বলো। স্যার বলছি, মানে যখন আমরা কোনো মানে হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি থাকবো, তখন ইনস্ট্যান্ট রিহাইড্রেশনের জন্য অ্যাপার্ট ফ্রম এই ফার্স্ট আপ, তো আমরা মানে গ্লুকোজটাকে বেশি প্রেফার করব না সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইটটাকে বেশি প্রেফার করব? না, হাই ইন্টেন্সিটি, দেখো প্রত্যুষ, দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। হাই ইন্টেন্সিটি বলতে আমরা তো জানি যে কোনো ইন্টেন্সিভ ওয়ার্কআউট মানে কার্বোহাইড্রেট রিপ্লেনিশ হচ্ছে, মানে কার্বোহাইড্রেট তোমার কি হচ্ছে যাচ্ছে, দি স্টোরড গ্লুকোজ within the muscles is being used, right? যদি Yes, sir. এক্সপ্লোসিভ কোনো ওয়ার্কআউট হচ্ছে, হাই ইন্টেন্সিভ ওয়ার্কআউট যদি হচ্ছে, আমার সেখানে কিন্তু ফ্যাট থেকে খুব কম এনার্জি আমরা ডিরাইভ করি, মেনলি ডিরাইভ করছি আমি কার্বোহাইড্রেট থেকে, তাহলে কার্বোহাইড্রেট আমার ডিরাইভ হবে, রাইট? Yes, আর sir. তুমি কি সেই রকম ওয়ার্কআউটের কথা বলছো? না, অনেকক্ষণ ধরে লং ডিউরেশনের ওয়ার্কআউট হচ্ছে এরকম বলছো, কোনটা বলছো আগে বলো? Sir, suppose we are planning for a intensive interval training or any kind of ইন্টেন্সিভ ইন্টারভেল ট্রেনিং, অবভিয়াসলি তোমাকে ডাইলুটেড মাইল্ড কার্বোহাইড্রেট মিক্স
ড্রিঙ্ক নিতে হবে যেটা ইজিলি অ্যাবজর্বেবল, যেটা আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটির সঙ্গে যেটা কাজ করবে, আমার ডাইজেস্টিভ ট্র্যাক যেটা আমার হজম করে নিতে পারছে, ব্যবহার করে নিতে পারবে। বিকজ লিমিটেড আমাদের স্টোর, আমাদের কার্বোহাইড্রেটের লিমিটেড আছে বডিতে, সেখান থেকে আমাদের ব্লাডের থ্রুতে আমার মাসেলসে যায়। তো মাসেলসে 5% ডিপ্লিট হলে এখান থেকে 2% ব্লাডে আছে, এটা চলে আসছে, আবার সেখান থেকে লিভার থেকে নিয়ে এরকম করে নিয়ে আসছে, সেটা তো আবার রিপ্লেনিশ হতে হবে কন্টিনিউয়াসলি। তো তার জন্য কার্বোহাইড্রেটের প্রয়োজন তখন তুমি মানে করতে পারো। তখন তোমার ইলেকট্রোলাইটস খুব বেশি কিন্তু যাচ্ছে না, কারণ ইলেকট্রোলাইটস কখন যাচ্ছে, যখন তুমি লং ডিউরেশন ওয়ার্কআউট করছো, অনেক সোয়েটিং হয়ে যাচ্ছে, তখন তোমার ইলেকট্রোলাইটস গুলো বেশি ডিপ্লিট হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ প্রত্যুষ। এবার আমাদের সঙ্গে এতক্ষণ উপস্থিত ছিলেন ডক্টর সৈকত চ্যাটার্জি মহাশয়, আছেন ডক্টর সৌমল্য রায় মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, সমর মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন পরিমল দেবনাথ স্যার মহাশয়, সমরেশ জানা মহাশয়, উপস্থিত আছেন ডক্টর মহাপ্রসাদ, উপস্থিত আছেন ডক্টর নিতু দত্তা, আছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসেনজিৎ বর্মন স্যার। আমি প্রথমেই চলে আসবো ডক্টর মল্লিক স্যারের কাছে, স্পোর্টস মেডিসিনের ডক্টর, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তার বর্তমানে অবসরপ্রাপ্ত। স্যারকে আগ্রহ করবো আনমিউট করে আজকের এই বিষয়ে কিছু সাজেশন দেওয়ার জন্য। নমস্কার স্যার। হ্যাঁ, আবার জানাই নমস্কার সবাইকে। আর খুব ভাল লাগলো, সুপ্রিয় বাবুর বক্তব্যটা খুব ভালো ছিল এবং অনেক এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। আমার মনে হয় খুব ইজিলি, মানে যেরকম বলে না খাওয়ার ডাইজেস্টেবল, সো ইট ইজ ভেরি ডাইজেস্টেবল ইওর হোল বক্তব্য। এটা ভালোই লেগেছে। তো জল একটা বড় ব্যাপার, আর সবচেয়ে বড় কথা আপনি বলছিলেন যে পৃথিবীটা একটা প্ল্যানেটের মধ্যে পড়ে এবং সেই পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল বলে। আর ঠিক আমাদের শরীরেও এই 3 ভাগ জল ব্যাপারটা রয়েছে বলে আমাদের বডি ওয়েটটাও মানে সেই হিসেবে যদি দেখা হয় তাহলে দেখা যাবে 2/3 ইজ ওয়াটার, 1/3 ইজ আওয়ার অল দ্য সলিড থিংস। এই যে ব্যাপারটা হয়ে আছে। তো জল এমন একটা জিনিস, এটা আমরা একটা বলি ইম্পর্টেন্ট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এটা কিন্তু সাপ্লিমেন্টের মধ্যে ধরা, এটা কিন্তু ফুড নয়। ফুড ইজ অল আদার থিংস হুইচ আর সলিড। তো আমি স্পোর্টস মেডিসিন ডেস্ক থেকে কয়েকটা কথা বলতে চাই, জাস্ট আমি অ্যাডিশন করছি, কিছু মনে করবেন না, মানে আমি আমার মেডিকেল সাইড থেকে বলছি। তো জল অনেকেই খায়, প্লেয়াররা খায়। আমি যখন আমার ক্লিনিকে বসতাম স্পোর্টস অথরিটিতে, তখন ম্যাক্সিমাম প্লেয়ারদের দেখতাম ওরা আসছে কিছু পেট ব্যথা নিয়ে, কিছু অ্যাসিডিটি নিয়ে, অনেক রকমের লুজ মোশন হচ্ছে, সবকিছুই হচ্ছে, তো ডায়রিয়া হচ্ছে সব। তো বেসিক্যালি সেই সময়টা আমি দেখেছি যে এরা যে জলটা খায়, দ্য কোয়ালিটি অফ ওয়াটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ওয়াটারটা যদি ফ্রেশ ওয়াটার না হয় তাহলে কিন্তু জল খুব ক্ষতিকারক হতে পারে এবং ওয়াটার বোর্ন ডিজিজেস প্রচুর আছে। এবং একটা প্লেয়ারকে আমি এরকম দেখেছি, খুব ভালো সে ইয়ে ছিল, ব্যাডমিন্টন প্লেয়ার। আমি যখন সোনিপতে ছিলাম, কিন্তু ও টুর্নামেন্টের আগে ও খুব মানে ওর একটা এত ইনফেকশন শুরু হলো, আলটিমেটলি জন্ডিসে গিয়ে ল্যান্ড আপ করলো, মানে ভাইরাল হেপাটাইটিস হয়ে গেল। এই যে জলটা যে খাচ্ছিল, এটা না কোচ দেখেছে কোন জলটা খাচ্ছে, কোচেস যারা আছে, এবং আমি বলি ফিজিক্যাল এডুকেশন যারা স্টুডেন্টস আছে তাদেরকেও একটু অ্যাওয়ারনেস যদি তারা কোচেসদেরকে করে দেয় যে জলটা যেটা খাবো সেই জলটা কতটা, কোন জলটা খাবো, কোন ইয়েটা। কারণ প্লেয়াররা সব জায়গাকার জল খেতে খাওয়া উচিত নয়। আমাদের একটুখানি এদিক ওদিক জল খেলাম, একটা পেটের অসুখে ভুগে গেলাম, আমার সামনে কোনো টুর্নামেন্ট নেই, আমি 2 দিন একটু বিশ্রাম নিলাম, তারপরে 3য় দিনে ঠিক হয়ে গেলাম। কিন্তু প্লেয়ারদের ক্ষেত্রে কি হয়, একটা ইন্ট্রিনসিক ইনজুরি হয়। ইন্ট্রিনসিক ইনজুরি হচ্ছে
যেই ইনজুরিগুলো আমার শরীরের ভিতরে ইনজুর্ড হয়ে যাচ্ছে আমি, এটা কিন্তু বাইরে থেকে কোনো আঘাত নেই। আর এক্সট্রিনসিক ইনজুরি হচ্ছে যেগুলো আমি টায়ার্ড হয়ে গেছি, আমার শরীরে দুর্বলতা আসছে, জল কম হয়ে গেছে, ডিহাইড্রেটেড অবস্থায় আমি খেলাধুলা করছি, আমার মাসেল পুল হয়ে গেল, আমাকে কেউ সাইড থেকে একটুখানি ধাক্কা মারলো, আমি ফুটবল খেলছিলাম তো আমি পড়ে গেলাম, আমার একটা জয়েন্ট ইনজুরি হলো বা যাই হোক একটা ইনজুরিতে পৌঁছালো। তো এটা হচ্ছে এক্সটেন্সিক। তো এক্সটেন্সিক ইনজুরিটাও হচ্ছে কিছুটা, আবার জল কম থাকাতে, আবার ইন্টেন্সিক ইনজুরিও হচ্ছে। তো জল দুটো ইনজুরিকেই কভার করছে। এক্সটেন্সিক ইনজুরি একটা কজ হয়ে যাচ্ছে। সুতরাং ইনজুরি যে প্লেয়ারদের হয় আমি দেখেছি ডিউ টু ডিহাইড্রেশন কিন্তু অনেক ইনজুরি হয়। প্লেয়ার যদি প্রপারলি হাইড্রেটেড না হয়, ইলেকট্রোলাইটস লেভেলটা যদি ইমব্যালেন্স থাকে তার শরীরে, এবং সেই অবস্থাতে সে যদি খেলাধুলা করে, তাহলে কিন্তু একটা ইনজুরি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। যেহেতু আমি ডাক্তার সেহেতু আমি এই লাইনে কথাটা বলছি। স্যার কারেক্ট, স্যার কারেক্ট। আমি একটু অ্যাড অন করবো স্যার এটাতে। বাস্তবে আপনি যেটা বলেছেন একদম বাস্তব স্যার, কারণ উই আর অবজার্ভিং, আমরা যারা ফিজিক্যাল এডুকেশনে আছি আমরা খুব ভালোভাবেই দেখেছি, যখনই কেরালা থেকে টিম আসছে আমরা দেখেছি ওরা খুব বেশি ভালো ডায়েটারি হ্যাবিটস গুলোকে ফলো করে, কিন্তু আমাদের এখানে আসলে ফুড হ্যাবিটস বা ডায়েটারি হ্যাবিটস আমাদের এখানে আসলে ওরা বাধ্য হয় এখানকার জল খেতে, এখানকার খাবার খেতে, ওই কন্ডিশনে ওরা ওখানে এত ভালো পারফরমেন্স দেয়, কিন্তু এখানে এসে ওদের পারফরমেন্স মানে নর্থ ইন্ডিয়াতে এসে স্পেসিফিক্যালি ওদের পারফরমেন্স কিন্তু ড্রাস্টিক ডিটোরেট করে, এবং ওদের মানে ওরা খেলতে পারে না, পারফরমেন্স দিতে পারে না। সো দ্যাট ইজ স্যার আপনি যেটা বললেন ওটার জন্য বাস্তবে মানে আমরা দেখছি এটা হয়ে থাকে। মানে আশা করি সবাই একদম ভালো কথা, এটা একদম ইম্পর্টেন্ট কথাটা আপনি তুলে ধরলেন, এবং সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে আমাদের প্লেয়ারদের মানসিক ব্যাপারটা একটুখানি আমার মনে হয় একটা সেলফ কনফিডেন্সের একটা অভাবে দে সাফার ফ্রম মাচ স্ট্রেস বিফোর সাম টুর্নামেন্টস। অ্যাবাউট টুর্নামেন্টটা 1 মাস পরে আছে, কিন্তু সে যে জায়গাতেই খেলছে, যে ডিসিপ্লিনে খেলে, সেই ডিসিপ্লিনে তারপরে লাস্ট অফ অল টুর্নামেন্টে গিয়ে খুব একটা ভালো করতে পারছে না। কেন করতে পারছে না? আমি একটা জায়গায় আমি একটু স্টাডি করেছিলাম, আমি দেখলাম এরা আলটিমেটলি জলটা কম খাচ্ছে, আর এদের যে সেল মেটাবলিজম শরীরের মধ্যে অনেক বেড়ে গেছে ডিউ টু স্ট্রেস ফ্যাক্টর। আর যদি মানসিক ভাবে আমি খুব স্ট্রেসড আউট হই, আমার সেল মেটাবলিজম ফিজিওলজিক্যালি আমার বেড়ে যাবে, এবং সেল মেটাবলিজম ফিজিওলজিক্যালি বেড়ে গেলে আমার ডিহাইড্রেশন অটোমেটিক্যালি হবে। আমি বসে বসেও ডিহাইড্রেটেড হয়ে যেতে পারি যদি আমার একটা স্ট্রেস থাকে, আবার মেন্টাল স্ট্রেস থাকে। তো এরকম ধরনের ব্যাপারটা হয়। তো তখন খুব একটা জল তেষ্টাটা পাবে না। সেটা হচ্ছে একটা কি বলবো, একটা অ্যাবনর্মালিটি কন্ডিশন ফিজিওলজিক্যালি হয় সেটা বডির মধ্যে। সে তখন জল খাচ্ছেও না, অথচ জলের ডিমান্ড আছে, মানে থার্স্ট সেন্টারটা সেরকম ভাবে করতে পারছে। তো এই জায়গাটাতে আমি দেখেছি প্লেয়ারদের খুব উইকনেস থাকে যখন একটা খেলার জায়গায় যাচ্ছে, ওরা কিন্তু ওই জায়গাটা থেকে অনেকটা অফ হয়ে থাকে। ওদের যে মানসিকতা আমি দেখেছি ফরেন প্লেয়ার্সদের, ওরা হচ্ছে ডু অর ডাই, ওরা এই মেন্টালিটিতে ওরা খেলতে যায়। এখানে কিভাবে ডেথ হবে আমার যদি পাবো না, মানে ডেথ মানে কি আমি লস করব, উইন করতে পারবো না, এই করতে পারবো না, এইগুলো নিয়ে চিন্তাই করে না। ওরা মুহূর্তের মধ্যে ওদের যে বেস্ট পার্টটা সেটা ওরা দেওয়ার চেষ্টা করে, সবকিছু ভুলে। কে স্পেকটেটর দেখছে, কোচ কি বলবে, কি এটা একটা ছোটবেলা থেকে এত সুন্দর মানসিকতায় থাকে। ওদের জলের যে ডেফিসিট যে ব্যাপারটা টুর্নামেন্টের আগে বা টুর্নামেন্টের সময়, সেটা অনেক কমে যায়। আজ আর মেন্টাল টেনশন নিয়ে যদি কেউ খেলাধুলা করে, কেউ ফুটবল খেলছে, সে হাফ টাইমের মধ্যে তার ডিহাইড্রেশন খুব বেশি হবে, রাদার দেন আরেকজন যে খেলছে কিন্তু টেনশনে নেই, সে খেলাটা কিন্তু অনেকক্ষণ বেশি লং ডিউরেশন ধরে রাখতে পারবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, মেন্টাল স্ট্রেস অন ডিহাইড্রেশন।
দ্যাটস Thank ইট। you. যাই হোক, আমি Thank you. পয়েন্টটা বললাম, আর টাইমটা অনেক খুব thank you. শর্ট, আমি জানি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের মধ্যে পূর্ববর্তী মুখ্য আলোচক অধ্যাপক স্যার পরিমল দেবনাথ। শ্রাবণী সিংহ হাত তুলেছে, ও কি কিছু জানতে হ্যাঁ, চাইছে? বারবার হাত তুলছে। এক মিনিট, আমি হ্যাঁ। স্যারের নাম দিয়েছি। অধ্যাপক পরিমল দেবনাথ স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি ওনার সাজেশন নিয়ে নেব, তারপর আমরা শ্রাবণী সিংহের কাছে যাব। স্যার, অনুরোধ জানাচ্ছি পরিমল দেবনাথ স্যারকে, আপনি আনমিউট করে কিছু। হ্যাঁ, আমি দুটো তিনটে কথাই বলবো। প্রথমত মানে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের বক্তাকে, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা জানি না, আমি বলবো জানি না, সেই অর্থে জানি না যে অর্থে উনি আজকে উপস্থাপন করেছেন। শুধুমাত্র যারা খেলাধুলো করে, শরীরচর্চা করে, ভিগোরাস মুভমেন্ট করে তাদের জন্য না, স্বাভাবিক জীবনযাত্রায় আমরা যারা থাকি তাদের ক্ষেত্রেও কতটা গুরুত্বপূর্ণ এটা উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর এমনভাবে উপস্থাপন করেছেন প্রশ্ন করার কোনো জায়গা নেই, প্রশ্ন ওর মধ্যে রয়েছে, উত্তরও এর মধ্যে রয়েছে। অতএব সেদিক থেকে অন্ততপক্ষে আমি অনেকটা আজকে জানলাম, শিখলাম, তার জন্য আরেকবার অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার বলার, সেটা হচ্ছে আজকের যারা শিক্ষার্থী এখানে আছেন বা যারা শুনছেন তাদের জন্য বলবো, এবং যারা অর্গানাইজার তাদের জন্য বলবো, যে এই যে বিষয়টা, এই বিষয়টা ওদের কাছে খুব সহজলভ্য কিভাবে হতে পারে, যেটা ওদের সামনে পড়ার মেটেরিয়ালস হিসাবে ওরা পেতে পারে, সেটা যদি অর্গানাইজাররা করেন। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে, যে আমাদের শিক্ষার্থীরা ক্লাস করেন, পড়েন, পরীক্ষা দেন শুধু পাশ করার জন্য, জানার জন্য না। জানার অবস্থাটা কিন্তু এটা পরে আসে, পরীক্ষায় পাশ করার পরে। যখন এখন আমরা যা কিছু অনুধাবন করার চেষ্টা করি সেটা কোনো নম্বর পাওয়ার জন্য না, সেটা উপলব্ধি করার জন্য, বোঝার জন্য এবং প্রয়োগ করার জন্য। তো সেই অর্থে ছাত্রছাত্রীদের সামনে যদি এটা খুব সহজেই তাদের চোখের সামনে থাকে, এমনভাবে যদি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা অর্গানাইজার একটু ভাববেন। আর 3 নম্বর হচ্ছে যেটা একটা সাজেশনের যে কথা বলা হয়েছিল, কতটা ফিজিবল এবং ওয়ার্কেবল এবং প্র্যাকটিক্যাল আমি সেটা জানি না, কিন্তু আমার ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের এই ছাত্রছাত্রীরা বা পাবলিক প্লেসেও পর্যন্ত যদি সোশ্যাল অ্যাক্টিভিটি একটা আমরা মনে করি, তাহলে এই যে ডিহাইড্রেশন সংক্রান্ত যে নলেজটা, ডিহাইড্রেটেড হলে কি হবে এবং কিভাবে তার থেকে আমরা বেরোতে পারবো, তার জন্য যে ডুজ এবং ডোন্টস, সেগুলো অন্ততপক্ষে 2-3টে ল্যাঙ্গুয়েজে যদি আমরা ডিসপ্লে করতে পারি প্লে কার্ডের মধ্যে, যেমন আমরা যেখানে জিমনাসিয়ামে আমরা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে পারি, যেখানে আমরা মাঠে গিয়ে দৌড়ঝাঁপ করি সেখানে আমরা বিভিন্ন জায়গায় অনেক বাণী তো আমরা রাখি, সেই বাণীগুলো আমাদের কতটা কাজ দেয় জানি না, কিন্তু এই বাণীটা কিন্তু কাজে দেবে। যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তার চোখ যদি একবার ওখানে যায় তাহলে সে বুঝবে, আরে আমি তো আজকে জল খাইনি, বা আমি এতটা পরিশ্রম করেছি, আমার তো রিপ্লেনিশ করা উচিত, বা আমি যখন খেলতে নামবো তার আগে কি করব, খেলার সময় কি করব, খেলার পরে সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন। কিন্তু যেহেতু আমরা পরীক্ষায় পাশের জন্যই শুধু এটাকে দেখি, জানার চিন্তা ভাবনাটার অবকাশ খুবই কম থাকে। অতএব এই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমরা অনুশীলনগুলো করি, সেই সমস্ত জায়গায় যদি ডিসপ্লে করা যায় এবং ভালো ভালো পাবলিক পয়েন্টে যদি আমরা একে ডিসপ্লে করতে পারি, তাহলে একটা বিশাল একটা স্বাস্থ্য সম্পর্কিত একটা কন্ট্রিবিউশন বোধহয় আমরা করতে পারি। এটাই আমার কয়েকটা বলা ছিল। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটু অ্যাড অন করবো, এই যে স্যার বললেন না লাস্টের পয়েন্টটা, একদম খুব বাস্তব। কারণ রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়ছিলাম, যাতে তামিলনাড়ুর একটা বডি বিল্ডার, যে 7 বারের চ্যাম্পিয়ন তামিলনাড়ু, সে জিমের মধ্যেই মারা গেল ডিউ টু ডিহাইড্রেশন। মানে এমন কন্ডিশন হলো। তো খুব ভালো সাজেশন স্যার, আমার মনে হয় আমাদের সবারই এটা উচিত, এটা নেওয়া। থার্ড পয়েন্ট। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার অমূল্য সাজেশন দেওয়ার জন্য। এখন আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন শ্রাবণী সিংহ, আপনি আনমিউট করে বলুন। শ্রাবণী সিংহ, আনমিউট করে কোয়েশ্চেন করো। একটু আগে হ্যান্ড রেজ করেছিলি।
এসব স্যার জগন্নাথ মাঝির প্রশ্নটা নিয়ে নিন। জগন্নাথ মাঝি প্রশ্ন করছি। জগন্নাথ মাঝি, তুমি আনমিউট করে স্যারের কাছে প্রশ্ন রাখো তোমার। জগন্নাথ মাঝি, তুমি কিছু বলতে চাইছিলে? আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর মহাপ্রসাদ ঘোষ স্যার। স্যারকে আনমিউট করে কিছু বলার জন্য অনুরোধ জানাই স্যার। স্যার প্লিজ আনমিউট করুন। গুড ইভিনিং অল। পরিমল স্যার, ডক্টর এস মল্লিক স্যার আর সিনিয়র স্যার কাউকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমি অনেক লেটে জয়েন করেছি, সরি ফর দ্যাট। তো ডিউ টু কলেজের বিভিন্ন ওয়ার্কলোডের প্রেসারে দেরি হয় আসতে, ঠিক টাইমে জয়েন করতে পারিনি। ফ্রম দ্য বিগিনিং আমি ছিলাম না এই প্রোগ্রামের মধ্যে। আমাকে আমাদের মৃত্যুঞ্জয় স্যার একটু বলেছিলেন যে সুপ্রিয় স্যার ওনার লেকচার এই কামিং থার্সডেতে রাখবেন, তো আমি ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছিলাম। একটু জাস্ট আমি 8টা 10 নাগাদ জয়েন করেছি, এবং যেটুকু আমি বুঝতে পারলাম পুরোপুরি বিষয়টা একটু আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ফিল্ডের কোনো বিষয় নিয়ে আলোচনা রাখতে। তো স্যার একটু পরিমল স্যার যেটা বললেন ওটাই কোট আনকোট করে বলছি আমি, যে একদমই পুরো বিষয়টা ইন জেনারেল সবার জন্য। এখানে এই প্ল্যাটফর্মে যদি আজকে আমাদের ফিল্ডের বাইরেও যদি কেউ এসে থাকতো তারও বোধ হয় খুব উপকার দিত। আমরা যে ডিউ সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, যার জন্য আমি যে সমস্ত ওয়েদার কন্ডিশন এখন আমাদের সাউথের এক্সট্রিম সাউথের দিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম বা এই দিকটাতে বাঁকুড়ার দিকে চলছে, বিশেষ করে যারা ক্লাস করছে সকাল বিকাল যে সমস্ত প্র্যাকটিক্যাল সেশন আমাদের ফিল্ডে, তো তাদেরকে তো এই বিষয়গুলো ফলো করতেই হবে। এবং কাজের জন্য যে যারা এখন সকালে বেরিয়ে যাচ্ছেন, সন্ধ্যে ফিরছেন, এই যে ট্রাম, বাস, ট্রেন, বিভিন্ন রকম যে ভেহিকেল আমরা নিচ্ছি, বিশেষ করে লোকাল ট্রেনে যারা জার্নি করছেন, তো এই বিষয়গুলো অবশ্যই তাদের এই ধরনের মেসেজগুলো যদি আমরা একটু বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে, সেটা কিছু আমি রিসেন্টলি দেখলাম আমাদের সম্ভবত আমি আমাদের মৃত্যুঞ্জয় স্যারকেই দেখালাম, হয়তো উনি এসেছিলেন আমাদের কলেজে, দুটো কলেজের মধ্যে মৌ স্বাক্ষরের জন্য, এবং একটা ছোট্ট সেমিনার টাইপেরও আমরা অর্গানাইজ করেছিলাম। তো ওনাকে বোধহয় স্টেশন থেকে আমি পিক আপ করার পথে রাস্তায় একটা কোনো এনজিও, সম্ভবত তারা কোনো ড্রিঙ্কস প্রোভাইড করছিলেন। সুপ্রিয় স্যার বললেন যে কলসির কথা, কলস, যা কলস শব্দ থেকে কলসি এসছে বিষয়টা। তো তারা রোডের মধ্যে একটা ছাতা এবং একটা টেবিল কভার করে সেই কলসির মধ্যে সেই লাল কাপড় জড়ানো, সেইখান থেকে জল নিয়ে কিছু হয়তো জলজিরা টাইপের, আমরা সেখানে যেতে পারলাম না কাজ পর্যন্ত। তারা কিন্তু পথ চলতি মানুষদের, বিভিন্ন যারা বাসে ওঠানামা করছে, বাস স্ট্যান্ডের খুবই কাছেই বিষয়টা হয়েছিল, তো তারা এই সমস্ত জল তারা প্রোভাইড করছে সাধারণ মানুষদের জন্য। তো এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় পরিমল স্যারের কথা অনুযায়ী, এবং আমি যেহেতু অ্যাজ এ প্রোগ্রাম অফিসার আমাদের কলেজেরই, তো আমরাও অনেক এই ধরনের প্রোগ্রাম যেগুলো অ্যাওয়ারনেস মূলক, স্যার কিছু প্ল্যাকেটের কথা বললো, কিছু পোস্টারিং এর কথা বললো, এই বিষয়গুলো খুবই হেল্পফুল যে সমস্ত কলেজের টিচাররা আছে তাদের জন্য, এবং এগুলো আমাদেরকে করতে হয় বাই ডিফল্ট। এগুলো আমাদের ন্যাকের কাজেও লাগে, আমাদেরকে শুধু জাস্ট দেখানোর জন্য, কিন্তু পাশাপাশি আমরা যদি এগুলো করে থাকি, এগুলো স্টুডেন্টদের দিক থেকে যদি আমরা ভাবি, তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য লোকাল এরিয়া অ্যাডাপ্টেড ভিলেজ যেগুলো আছে সেগুলোকেও আমরা এই ধরনের বিষয় নিয়ে কিন্তু অনেক ক্যাম্পেইনিং করতে পারি। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য গোপ স্যারকে বলছি। আর হয়তো স্যার ভাববেন যে আজকে আমাদের সুপ্রিয় স্যার এসছেন তাই আমি হয়তো জয়েন করেছি না, আমি 2-1টা সেশন যতগুলো পারি করি। আমি আমার মনে আছে লাস্ট আমি একে উৎপল স্যারের সেশন পুরো শুনেছি, সেই সেশনে আমাদের এস মল্লিক স্যারও লাস্টে ভোট অফ থ্যাঙ্কস এর সময় অনেক কিছু বলেছিলেন। তারপর ম্যাক্সিমাম সেশনে আমি চেষ্টা করি জয়েন করার, কিন্তু হয়ে ওঠে না, সরি আমার এন্ড থেকে। চেষ্টা করব আগামী দিনেও আমি এই আলাপনের। আর আমাদের প্রিন্সিপাল স্যার দেবু স্যারকেও থ্যাংক ইউ। আমি প্ল্যাটফর্মে নিজেকে অ্যাজ এ পার্ট হিসেবে, আমি কোনো স্যার বারবার করে ফ্যাকাল্টির এক্সাম্পল দিচ্ছিলেন, যাই হোক কোনো দিক থেকে হয়তো একটু কিন্তু হচ্ছে,
স্টুডেন্টদের মতোই থাকলে বেশি ভালো লাগে। যে সবসময় ফ্যাকাল্টি টিচার এই বিষয়টা, এই আলাপনে সবাই এক, ফলে এখানে ভেদাভেদ করার কোনো জায়গা নেই। হয়তো কেউ একটু কোনো ফিল্ড থেকে বেশি জানে, কেউ একটু না জানে। আমি মনে করি অনেক স্টুডেন্টও আজকাল আমাদের থেকে অনেক বেশি জানে, ফলে স্টুডেন্টদের কাছ থেকেও আমরা সবসময় শিখতে থাকি, ভয়ে থাকি কোন স্টুডেন্টটা একটু বেশি জানে। তো এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আপনাকে। আমার কাছে ইনফরমেশন ছিল আপনি বাইক করে চাকরি নিয়ে যাচ্ছেন মৃত্যুঞ্জয় স্যারকে, সেই ইনফরমেশনটা আমি কালকেই পেয়েছি। থ্যাংক ইউ আপনার অমূল্য বক্তব্য রাখার জন্য। আমাদের যদি ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন এখনো থাকে আমরা একটা দুটো নিতে পারি, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করতে যাব, আমাদের অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। কেউ কি কিছু বলবেন? আমাদের একজনকে আমি দেখছিলাম, সৈমদীপ মাইতি স্যার, আমি ভিডিও অন দেখছিলাম। স্যার আছেন? ক্ষমা প্রার্থী স্যার, আপনাকে ওই সময়ে ডাকতে পারিনি। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে আমরা শেষ করছি। এবার আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগোচ্ছি। ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক, শারীরশিক্ষা বিষয়ের অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ বর্মন মহাশয়কে অনুরোধ জানাবো আজকের বোর্ড অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। behalf of সেবা ভারতী মহাবিদ্যালয়, on behalf of আলাপন পরিবার এবং সকল পার্টিসিপেন্টসের তরফ থেকে ডক্টর সুপ্রিয় মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। উনার এখনকার যে ওয়েদার কন্ডিশন তার সাথে মানানসই একটা টপিককে নিয়ে আলোচনা করার জন্য, এবং উনি সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রসেনজিৎ বর্মন স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের এই পর্বে উপস্থিত আমাদের সঙ্গে যে সমস্ত শারীরশিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান জগতে বিদগ্ধ পণ্ডিত প্রবীণ ব্যক্তিত্বরা ছিলেন এবং এখনো আছেন, সকলকেই আলাপন পরিবারের পক্ষ থেকে, সেবা ভারতী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে নতমস্তকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই যে আপনাদের আন্তরিক সহযোগিতায় এবং আন্তরিক উপস্থিতির জন্যই আমাদের এই আলাপন এগিয়ে চলেছে। এবং বিশেষ করে সুপ্রিয় স্যারকে আজকের পর্বে ধন্যবাদ অলরেডি প্রসেনজিৎ স্যার জানিয়েছেন, তবুও আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য, যেটি আমাদের সকলকেই সমৃদ্ধ করেছে, সম্পৃক্ত করেছে এবং আগামী দিনের এই তীব্র দাবদাহে জীবনযাপন করার ক্ষেত্রে কিছুটা হয়তো উপকৃত করবে, এই আশা রেখে আরও একবার আলাপন পরি উপস্থিত সমস্ত সুধী গুণীজনদের, বিশেষ করে আমার শিক্ষার্থী তথা পাঠকদের আরও একবার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আজকের এই ধন্যবাদ জ্ঞাপনের পর্ব শেষ করছি। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় দা, থ্যাংক ইউ কেশব দা, থ্যাংক ইউ মহাপ্রসাদ দা, থ্যাংক ইউ মল্লিক স্যার, থ্যাংক ইউ সব টিচার্সদের এবং আমার স্টুডেন্টসরা যারা এখানে আছো, ধন্যবাদ ফর ইউর পেশেন্স হিয়ারিং। এই 1.5 ঘন্টা ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। স্যার যেভাবে এনার্জি দিয়ে এতক্ষণ বলে চললেন, অনলাইনে মধ্যে হওয়ার জন্য স্যারকে এক গ্লাস ওই ঠান্ডা হাঁড়ির জলও খাওয়াতে পারলাম না, এর জন্য ক্ষমা প্রার্থী। আমাদের জঙ্গলমহলে কলসি পাওয়া যায় আমরা তো চাই যে মহাবিদ্যালয়ে স্যার সশরীরে আসুন, এইরকম সাইজের যেগুলোকে কুজো বলে আমাদের জঙ্গলমহলের ভাষায়। তো সেই কুজো জলও খাওয়াতে পারিনি, হাঁড়ির জলও খাওয়াতে পারিনি, আর কলসের জল ওই লাল সালু বাঁধা সেটাও খাওয়াতে পারলাম না। আসবো স্যার, খাবো সময় অপেক্ষায় থাকবো। মল্লিক স্যার ভালো থাকবেন, আপনাকে দেখতে পেলে খুব ভালো লাগে ভিতর থেকে। আপনি পরিমল স্যার প্রত্যেকটা সেশনে জয়েন করেন,